আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের একাডেমিক টু অ্যাডমিশন কোর্সের আরও একটি ক্লাসে। সো দেখতে দেখতে আমরা মোটামুটি 5টা লেকচার কমপ্লিট করে ফেলছি কাজ শক্তি ক্ষমতার। আজকে আমরা লেকচার 6 শুরু করব। লেকচার 6 এর শুরুতেই দেখতে পাচ্ছ আমরা কোন টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের শক্তি সংরক্ষণশীলতা। ঠিক আছে, সো নর্মালি আমরা প্রত্যেকটা টপিক যখন পড়ি তখন দেখতে পাই যে আমরা একদম ডিটেলসে দেখি, বাট শক্তির সংরক্ষণশীলতা যে ব্যাপারটা আছে এটা আসলে আমরা খুব একটা ডিটেলসে দেখবো না। এটা একটা রিজন হচ্ছে আমরা এতক্ষণ ধরে যে 5টা লেকচার যে কমপ্লিট করলাম, এই 5টা লেকচারের প্রত্যেকটা জায়গায় আমি বলছি যে আমাদের শক্তি কি হয় না, ধ্বংস হয় না, সৃষ্টি হয় না, বারবার কিন্তু উল্লেখ করে আলটিমেটলি ম্যাথ করার ক্ষেত্রে আলটিমেটলি আমরা দেখছিলাম যে আমরা শক্তিকে সমান ধরে রেখে আলটিমেটলি কাজটা করছিলাম। তারপরেও আমরা টপিকটা যেহেতু আসছে তাই জন্য আমরা একটু দেখে আসবো যে আসলে আমাদের কি বোঝাচ্ছে এটা। সো দেখি আমরা যদি একটু পড়ি তাহলে আমাদেরকে বলে দেওয়া আছে যে শক্তি অবিনশ্বর, শক্তিকে সৃষ্টি করা যায় না বা শক্তিকে ধ্বংস করা যায় না। সো সিম্পল ব্যাপার যে আসলে আমরা যে শক্তি যেটা নিয়ে কাজ করতেছি ওই শক্তিটা কি থাকবে আমাদের কোনো একটা পয়েন্টের ক্ষেত্রে বা কোনো একটা জিনিসের ক্ষেত্রে সবসময় সেম থাকবে, কখনো ধ্বংস হয় না, সৃষ্টিও হয় না। আচ্ছা, এই তো তারপর বলছে যে কি বলছে, এই মহাবিশ্বে মোট শক্তির পরিমাণ ধ্রুব তো মানে বুঝো মানে কনস্ট্যান্ট, সেমই আছে অলওয়েজ। আচ্ছা, এরপরে বলে দেওয়া হচ্ছে যে সৃষ্টির আদিতে যে পরিমাণ শক্তি ছিল আজও সেই পরিমাণ শক্তি বর্তমান। শক্তিকে কেবলমাত্র এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর করা যায়, একে শক্তি সংরক্ষণশীলতা বলে। সিম্পল কেস, নর্মালি আমি কোনো একটা বস্তু দেওয়া আছে, ওই বস্তুটার উপর কিছু পরিমাণ কাজ করলাম, একটা ফোর্স দিলাম, একটা বস্তুকে একটা ঘুষি মারলাম। এখন যদি বস্তুটাকে আমি একটা ঘুষি মারি তার মানে আলটিমেটলি আমরা কি দিলাম, এটা একটা ফোর্স দিলাম। ফোর্স দিলে আমি কিছু পরিমাণ কাজ করছি। এখন এই কাজটা আলটিমেটলি আমাদের বস্তুটা কি হিসাবে জমা হবে বা কি করবে বলতো, বস্তুটা দেখা যাবে একটু ভেলোসিটি পাবে বা একটু কী করা শুরু করবে, চলা শুরু করবে। ভেলোসিটি বা চলা যে শুরু করলো এটাকে আমরা বলি গতি। এখন এই যে গতি পাইলো, এই গতির কারণে সে কী করবে, কাজ করার একটা সামর্থ্য অর্জন করবে, যেটাকে বলতাম আমরা গতিশক্তি। তাহলে আমি যে কাজটা করলাম বস্তুটার উপর, ওই কাজটাই আলটিমেটলি বস্তুটাকে কি দিচ্ছে, গতিশক্তি দিচ্ছে। তাহলে দেখতে পাচ্ছ আমার যে কাজটা, ওই কাজটা তাকে গতিশক্তি দিচ্ছে। আবার সাপোজ এই বস্তুটা যেটা আসলে গতিশক্তি আছে, ওটা কি করলো, একটা স্প্রিংকে ধাক্কা দিল, স্প্রিংটা সংকুচিত হয়ে গেছে। তাহলে আলটিমেটলি আমাদের এই যে ভেলোসিটি যেটা ছিল, ওই ভেলোসিটির কারণে যে গতিশক্তিটা ছিল, ওইটাই আসলে আমাদের স্প্রিংটাকে কি করছে, সংকুচিত করছে। ওই যে একটা সংকুচিত করলো, ওই স্প্রিংটার মধ্যে একটা বিয়োগ শক্তি আকারে জমা হচ্ছে। কি আছে, ওই স্প্রিংটার একটা আকার চেঞ্জ করছে বা অবস্থার চেঞ্জ করছে। ওই অবস্থার চেঞ্জের কারণে ওই স্প্রিংয়ের মধ্যে একটা বিয়োগ শক্তি জমা হয়েছে। ওই বিয়োগ শক্তির কারণে দেখা যাচ্ছে যে ওইটা আবার যখন ব্যাক করবে তখন আবার দেখা যাচ্ছে ওই বস্তুটাকে আবার ঠেলে দিবে। তাহলে কি করতেছে, আবার ওই যে বিয়োগ শক্তি আছে ওইটাই আবার কিসে, আবার গতিশক্তিতে কনভার্ট হবে। সো এইরকমভাবে সাইকেল আকারে সব কিছু ঘুরতে থাকে। বুঝছো ব্যাপারটা? তাহলে এই যে একটা সাইকেল আকারে বস্তুটা যেটা জিনিসগুলো ঘুরতেছে, তাহলে এই জিনিসটাকে আমরা বলতেছি কি, শক্তি রূপান্তর। এক শক্তি থেকে আরেক শক্তিতে কি করে, রূপান্তর করে। খুবই সিম্পল একটা ম্যাথের মাধ্যমে আমরা ব্যাপারটা বুঝতে পারি যে আমরা ধরো সাপোজ আমরা যেটা বুঝতে পারি যে শক্তি যেহেতু এক জায়গা থেকে বা এক রূপ থেকে আরেক রূপে রূপান্তর হচ্ছে, তাহলে আলটিমেটলি আমরা সবগুলো শক্তিকে কাইন্ড অফ একটা সূত্র আকারে লিখতে পারি। লিখতে পারি। দেখো তো আমাদের সাপোজ আমাদের একটা গতিশক্তি আছে, একটা বল আছে, ওই বলটার গতিশক্তি হচ্ছে 1/2 mv²। ঠিক আছে, ওই 1/2 mv² কিভাবে আসছে, আমি কিছু পরিমাণ কাজ করছি। আমি কিছু পরিমাণ কাজ মানে হচ্ছে ধরো ডাব্লিউ ইকুয়াল আলটিমেটলি আমরা বলতে পারি যে এফ এস কস থিটা। এই পরিমাণ কাজ করার ফলে তাকে আমি 1/2 mv² দিলাম। ঠিক আছে, আচ্ছা, এই 1/2 mv² ধরো একটা স্প্রিং এর উপর পতিত হয়েছে, ওই স্প্রিং এর মধ্যে একটা বিয়োগ শক্তি দিচ্ছে। তাহলে ওই বিয়োগ শক্তিটা কত, বিয়োগ শক্তির ইকুয়াল আমাদের হবে 1/2 kx²। বুঝছো? আবার ধরো এই যে একটা স্প্রিং আছে, ওই স্প্রিং এর শক্তিটা দিয়ে আবার কোনো একটা বস্তুকে উপরের দিকে উঠাইলাম। তাহলে ওই যে উঠাইলাম, তাহলে সেটার ফলে আমাদের কি হচ্ছে, আরেকটা বিয়োগ শক্তি, সেটা হচ্ছে আমাদের mgh যুক্ত হয়েছে। তার মানে আলটিমেটলি আমরা এরকমভাবে আমরা সবগুলো একটা সমীকরণ আকারে লিখতে পারি। তাহলে সমীকরণ আকারে লিখার মধ্যে আসলে আমাদের মানে তাৎপর্যটা কি, কেন এরকমভাবে লিখতেছি, এইটা লিখার একটা বড় রিজন হচ্ছে এটা, যে বোঝা যে না শক্তি আসলে এক রূপ থেকে আরেক রূপে যাচ্ছে। শক্তিকে আমি এক রূপ থেকে আরেক রূপে যদি বুঝতে পারি, মানে এই জিনিসটা যদি একবার ফিল করতে পারি, একবার ধরতে পারি, আলটিমেটলি আমাদের ম্যাথগুলো খুবই সহজ। জাস্ট আমরা ইকুয়েশন লিখবো, দেখবো যে এটা থেকে এটাতে কনভার্ট হচ্ছে, তারপর বাকি জিনিসগুলো আমরা করে ফেলতে পারবো। বুঝা গেছে ব্যাপারটা? খুব একটা কঠিন কিছু না কিন্তু। ঠিক আছে, আচ্ছা, এই তো তাহলে দেখো আলটিমেটলি আমরা যদি একটা ছোট্ট একটা ম্যাথ করার চেষ্টা করি। সো সাপোজ এরকম একটা মসৃণ তল আছে, কি আছে, সাপোজ এরকম একটা মসৃণ তল আছে। এই মসৃণ তলের মাঝখানে এই একটা মসৃণ তল আছে। সো এই মসৃণ তলটা কি একদম সোজা হয়েছে? হ্যাঁ, মোটামুটি সোজা হয়েছে। তো এই মসৃণ তলের মাঝখানে একটা বল যাচ্ছে। কি যাচ্ছে? একটা বল। এই যে একটা বল কোন দিক বরাবর যাচ্ছে, সাপোজ এই দিক বরাবর একটা ভেলোসিটিতে যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের ভি ইকুয়ালটা আমাদের দেওয়া আছে 10 মিটার/সেকেন্ড বেগে যাচ্ছে। ওকে, যেহেতু এই তলটা মসৃণ, মানে হচ্ছে এটার মধ্যে কোনো ধরনের ঘর্ষণ বল নাই, তাহলে আলটিমেটলি আমরা বলতে পারি যে এইখান থেকে এইখানে যদিও যায়, তাও তার 10 মিটার/সেকেন্ড ভেলোসিটি থাকবে। কেন? কারণ তাকে তার কেউ বাধা দিচ্ছে না। কেউ কি বাধা দিচ্ছে? বাধা দিচ্ছে না। ঠিক আছে, বাট নর্মাল কেসে এমন হয় না, বাধা দানকারী বল থাকে। যাই হোক, সো এরপরে আমি ধরো এটা একটা দেয়াল, একটা কি বলতো, একটা দেয়াল, দেয়ালের মাঝখানে একটা স্প্রিং ঝুলানো আছে। কি আছে? একটা স্প্রিং ঝুলানো আছে। ধরো এই একটা স্প্রিং ঝুলানো আছে। ঠিক আছে, এই একটা স্প্রিং ঝুলানো আছে। সো যার ধরো কে দেওয়া আছে, ধরো 80 নিউটন পার মিটার,
80 নিউটন পার মিটার এটা দেওয়া আছে। এখন আমাদেরকে যেটা বলছে যে এই যে বস্তু যেটা আছে, এই বল যেটা আছে বা গোলক যেটা আছে, ওইটার একটা ভেলোসিটি আছে, সেটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। ধরো এম আছে, এম দেওয়া আছে ধরো 5 কেজি ভরের একটা বস্তু আছে। তাহলে এই 5 কেজি ভরের বস্তুটা এত ভেলোসিটিতে যদি যায়, তাহলে এই একটা স্প্রিং যে আছে, স্প্রিংটাকে আমরা একটু বড় করে করতে পারি। ধরো এই বড় স্প্রিংটাকে, এইটাকে আলটিমেটলি কতটুকু সংকুচিত করবে সেটা আমাদেরকে বের করতে বসে। বুঝতে তো নর্মালি এটা এখানে ধাক্কা দিবে, তাহলে স্প্রিংটা কি হবে? সংকুচিত হবে। এন্ড কিছু পরিমাণ যে সংকুচিত হইলো, ওই সংকোচনের মানটা বের করতে হবে। মানে আমাদের এখানে আসলে আমাদের এক্স ইজ ইকুয়াল টু হোয়াট, এইটা বের করতে হবে। এক্স ইজ ইকুয়াল টু কি হোয়াট, এইটা চাইলে বের করতে হবে। আচ্ছা, সো খুবই সিম্পল ব্যাপার। আমি একটু আগে যেটা বললাম যে আলটিমেটলি আমরা ফিল করার চেষ্টা করবো যে আমাদের কোন শক্তিটা কোন শক্তিতে রূপান্তরিত হয়েছে। দেখো আলটিমেটলি আমরা দেখি কোন শক্তিটা কোন শক্তি রূপান্তর হয়েছে। দেখতে পাচ্ছি যে আমাদের এইখানে থাকতে এই বস্তুটার একটা শক্তি ছিল, সেটা কোনটা ছিল? গতিশক্তি। তাহলে গতিশক্তি কত ছিল? গতিশক্তি ছিল আমাদের ইকে ইজ ইকুয়াল টু ছিল আমাদের হাফ এমভি স্কোয়ার ছিল, ঠিক আছে। এই শক্তিটাই কি করছে? আমাদের এই যে স্প্রিংটাকে কি করছে? সংকুচিত করছে। এটুকু তুমি মানো কিনা? আর কোনো শক্তি ছিল কি? শক্তির কথা যেহেতু বলে দেওয়া নাই, তাহলে এই শক্তিটাই কি করছে? এটাকে সংকুচিত করছে। এখন কোনো একটা বস্তুকে বা একটা স্প্রিংকে যদি আমি সংকুচিত করতে চাই, স্প্রিংকে সংকুচিতকরণের ক্ষেত্রে আমাদের কৃতকাজ কত হয়? নর্মালি আমরা জানি কিন্তু হাফ কে এক্স স্কোয়ার, কিংবা বলা যায় যে ওই যে আমি কাজটা করছি ওকে সংকোচনে, ওই কাজটা তার মধ্যে বিয়োগ শক্তি আকারে জমা থাকে, তাহলে ওইটাকে আমরা বিয়োগ শক্তিও চাইলে বলতে পারতাম, ঠিক না? তাহলে আলটিমেটলি আমরা বলতে পারি যে এই ইকে ইজ ইকুয়াল টু আমরা কি বলতে পারি? হাফ কে এক্স স্কোয়ার চাইলে এটা বলতে পারতাম, হাফ কে এক্স স্কোয়ার চাইলে বলতে পারতাম। এই যে যখন এটা বলতে পারতেছি, তাহলে কিন্তু আলটিমেটলি আমাদের মোটামুটি অর্ধেক কাজ শেষ। সেটা এখন তো হাফ কাটা। তাহলে আলটিমেটলি আমাদের দেখো আলটিমেটলি আমরা কি পাচ্ছি? এখান থেকে আমাদের এক্স এর মান বের করতে হবে। তাহলে আমরা লিখে ফেলি যে আমাদের এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কি পাচ্ছি? এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু পাচ্ছি এখানে এমভি স্কোয়ার বাই কে। তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু পাচ্ছি এমভি স্কোয়ার বাই কে। তাহলে এবার আমরা যদি এক্স এর মান বের করতে চাই, এক্স ইজ ইকুয়াল টু হবে আমাদের রুট ওভার এম ভি স্কোয়ার বাই কে। দেখো আলটিমেটলি আমরা কিসের মান জানি বলো তো? দেখো আলটিমেটলি আমরা এম এর মান জানি, ভর দেওয়া আছে আমাদের 5 কেজি। ভি এর মান জানি, বলে দেওয়া আছে কত? 10 মিটার পার সেকেন্ড। সবগুলো এস এককে আছে, তাহলে আমার চেঞ্জ করা খুব একটা দরকার পড়তেছে না। কে এর মান কত দেওয়া আছে? কে এর মান দেওয়া আছে 80। দেখো এই পার্টটুকু আনসারটা বসা দাও, তাহলে আলটিমেটলি আনসারটা পেয়ে যাওয়ার কথা। সো দেখি আলটিমেটলি আমাদের কাছে ক্যালকুলেটর আছে। সো ক্যালকুলেটর যেহেতু আছে, তাহলে আমরা যদি একটু করি, তাহলে দেখতে পাবো যে রুট ওভার উপরে আছে আমাদের 5 ইন্টু 10 স্কোয়ার, 5 ইন্টু কি 10 স্কোয়ার, নিচে পাচ্ছি 80। তাহলে আনসার পাচ্ছি হচ্ছে আমাদের 2.5 মিটার। কত পাচ্ছি? 2.5 মিটার। দেখছো মানে আনসারটা কিন্তু ভালোই বড়। মিটার তো মানে বুঝো তো অনেক, মিটার মানে কি অনেক। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, মানে নর্মালি আসলে এত কি বলো, এত সংকুচিত হয় না, সেন্টিমিটারে সংকুচিত হয়। বাট এটা আলটিমেটলি এত সংকুচিত কেন হচ্ছে? এক তো তার হচ্ছিল কেজি, 5 কেজি ছিল, তারপর ভেলোসিটিও কিন্তু বেশি ছিল, ঠিক আছে? এই হচ্ছে কথা। তাহলে আলটিমেটলি আমরা ব্যাপারটা বুঝতে পারলাম, একটু ফিল করতে পারলাম আর কি। আচ্ছা, সো এই লেকচারে আমরা এরপরে আমি যে ব্যাপারটা দেখবো সেটা হচ্ছে আমাদের ক্ষমতাতে চলে যাব, ঠিক আছে? তাহলে মোটামুটি আসলে আমরা কাজ দেখছি। আমরা যদি এই চ্যাপ্টারের কথা অ্যানালাইসিস করি, তাহলে আলটিমেটলি আমরা কাজ দেখে ফেলছি, এরপর শক্তিও দেখে ফেলছি। এবার আমরা কোথায় চলে যাবো? ক্ষমতাতে, বুঝছো? তার মানে আমরা বলা যায় যে আমাদের এই চ্যাপ্টার একদম লাস্টের পার্টে চলে আসছি, যেখানে আসলে আলটিমেটলি আমরা ক্ষমতা বের করি বা হচ্ছে পাওয়ার বের করি, বুঝছো ব্যাপারটা? আচ্ছা, এখন আলটিমেটলি আমাদের পাওয়ার যখন বের করবো, তাহলে আলটিমেটলি আমাদের তোমরা কেউ না কেউ শুনে থাকছো যে আমাদের এই চ্যাপ্টারের একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে আমাদের কুয়া খালি করার ম্যাথ, ঠিক আছে? কুয়া খালি করতে হয়, কি করতে হয়? কুয়া বা চৌবাচ্চা খালি করতে হয়। ওই যে ম্যাথগুলো আছে, ওইটা আমরা আরেকটা লেকচারে দেখবো বা পরবর্তী লেকচারে দেখবো। ওই লেকচার ছাড়া বাকি সব কিছু আলটিমেটলি আমাদের এই মানে ওই টপিকটা ছাড়া বাকি সব কিছু কিন্তু এই টপিকে বা এই লেকচারে আমরা কমপ্লিট করে ফেলবো, ঠিক আছে? আচ্ছা, সো কথা না বলে হচ্ছে আমরা শুরু করি। সেটা হচ্ছে আমাদের ক্ষমতা দেওয়া আছে। ক্ষমতার সংখ্যাটা আমরা একটু বই থেকে পড়বো। বলে দেওয়া আছে যে কোনো উৎস বা সিস্টেম একক সময়ে যে কাজ সম্পাদন করে তাকে বলি আমরা ক্ষমতা, বুঝছো? মানে হচ্ছে সাপোজ কোনো একটা তোমার একটা ফ্রেন্ড, সে হচ্ছে ধরো ঢাকা থেকে কুমিল্লা গেছে ধরো হচ্ছে 2 ঘন্টাতে, না 3 ঘন্টাতে গেছে, ঠিক আছে? আরেকটা ফ্রেন্ড মানে ধরো 3 ঘন্টাতে গেছে, ধরো বাইক চালায় গেছে, ঠিক আছে? আরেকটা ফ্রেন্ড তোমার ঢাকা থেকে ধরো চিটাং গেছে, ঢাকা থেকে কোথায় গেছে? চিটাং গেছে, সে গেছে 5 ঘন্টায়। এখন তুমি কি চাইলে বলতে পারবা যে না, কে বেশি পাওয়ারফুল বা কে কত তাড়াতাড়ি দ্রুত কাজ করতে পারে, কার ক্ষমতা বেশি? এটা কি চাইলে আমি বলতে পারবো? অবশ্যই বলতে পারবো না। কারণ একজন গেছে হচ্ছে ঢাকা থেকে কুমিল্লা, আরেকজন গেছে ঢাকা থেকে কোথায়? ঢাকা থেকে হচ্ছে চিটাগাং। তাহলে আলটিমেটলি আমি বলতে পারতেছি না একজন 5 ঘন্টায় গেছে, একজন 3 ঘন্টায় গেছে, ঠিক আছে ব্যাপারটা। বাট এখানে কিন্তু আলটিমেটলি বলার ওয়ে নাই যে আসলে কার ক্ষমতাগত। এইখানে আমাদের ক্ষমতা বা হচ্ছে কার পাওয়ার কতটুকু সেটা বোঝার জন্য আমাদের বুঝতে হবে যে সে আসলে একক সময়ে সে কতটুকু যাইতে পারে, একক সময়ে। তাহলে আমরা কি করব?
একটা 5 ঘন্টায় গেছে, একটা 3 ঘন্টায় গেছে, সবগুলোকে আমরা 1 ঘন্টায় কনভার্ট করব। 1 ঘন্টায় কনভার্ট করে দেখার চেষ্টা করব যে 1 ঘন্টা কে কতটুকু যায়, মানে 1 ঘন্টা দুজনের জন্য কমন নেওয়ার পরে দেখার চেষ্টা করব যে কে কতটুকু যাইতে পারে। বুঝা গেছে? তাহলে আলটিমেটলি ধরো আমরা ঢাকা থেকে কুমিল্লার একটা ডিস্টেন্স বের করব, ঢাকা থেকে চিটাগাং একটা ডিস্টেন্স বের করব, এরপর আমরা সময় দিয়ে ভাগ দিয়ে দেখব যে প্রতি একক ঘন্টায় বা সেকেন্ডে মিনিটে যাই বের করতে না কেন, ধরো প্রতি একক ঘন্টায় সে কতটুকু যাইতে পারে, সেটা দেখলে আলটিমেটলি আমরা বুঝবো যে কার পাওয়ার কত। বুঝছো? সো ওই কনসেপ্ট থেকে আলটিমেটলি আমরা যেটা বুঝি যে কোনো উৎস বা সিস্টেম একক সময় যে কাজ সম্পাদন করতে পারে তাকে আমরা বলি ক্ষমতা। ঠিক আছে? ওকে, তাহলে আলটিমেটলি আমাদের ক্ষমতার সংজ্ঞা হিসেবে কি পাচ্ছি, আমাদের ধরো টি সময়, ধরো সাপোজ টি সময় সে কাজ করতে পারে ডাব্লিউ, তাহলে একক সময় যদি বের করতে চাই তাহলে একক সময় বের করার জন্য হবে ডাব্লিউ বাই টি। একক সময় বের করার জন্য কত হবে, ডাব্লিউ বাই টি। এই ডাব্লিউ বাই টিটাকে আমরা কি বলতেছিলাম, পাওয়ার। ডাব্লিউ বাই টিটা কি বলতেছিলাম, কি পাওয়ার ইজ ইকুয়াল টু আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি ডাব্লিউ বাই টি। প্রতি একক সময়ে কি হচ্ছে, কৃত কাজের পরিমাণটাকে আমরা বলতেছি কি, পাওয়ার। এখন নর্মালি আমাদের ধরো আমাদের মানুষের ক্ষেত্রে বা যন্ত্রের ক্ষেত্রে ব্যাপারটা আমরা এমনি বলতে পারি, আর আমরা যখন চলতরিতে যাব তখন ব্যাপারটাকে আমরা অন্যভাবে দেখার চেষ্টা করব। কারণ চলতরিতের ক্ষেত্রে ব্যাপারটা এমন হয় যে শক্তির আসলে আমাদের রূপান্তর হয়। ধরো আলটিমেটলি আমরা রূপান্তরের কথা কি বলতে পারি, সাপোজ আমরা একটা কেটলি ওই যে পানি গরম করে, যে ওই কেটলিতে কি হয় বলো তো, একটা বিদ্যুৎ শক্তি আসে, ওই বিদ্যুৎ শক্তি একটা তাপ শক্তি রূপান্তর করে, ওই তাপ শক্তিটা আসলে কি করে, আমাদের পানিটাকে গরম করে, তাহলে একটা শক্তি রূপান্তর হচ্ছে না। সো এই যে প্রতি একক সেকেন্ডে শক্তির যে রূপান্তর করাটা, সেটাকে আমরা বলতেছি ক্ষমতা। ঠিক আছে? সেম গোস টু ধরো অন্য মাইক্রোফোন চিন্তা করতে পারি, কিংবা হচ্ছে ধরো যে কোনো একটা, ধরো যে আমরা আয়রন করি না, ওইটা আমরা চিন্তা করতে পারি, যেটাকে এক শক্তি থেকে আরেক শক্তি রূপান্তরের যে হারটা, সেটাকে আমরা চাইলে পাওয়ার বলতে পারি, সেটাকে আমরা কি বলি, পাওয়ার বলি। সো এই হচ্ছে কথা। নর্মাল আমরা এখানে যেটা স্টিক থাকবো সেটা হচ্ছে আমাদের প্রতি একক সেকেন্ডে বা প্রতি একক সময়ে কতটুকু কাজ করতে পারে কোনো একটা যন্ত্র বা কোনো একটা মানুষ, তাকে বলতেছি আমরা কি, পাওয়ার। তাহলে এখানে পাচ্ছি কি, ডাব্লিউ বাই টি। ডাব্লিউ বাই কি, টি। তাহলে একক যদি বের করতে চাই, তাহলে একক বের করার জন্য কি করতে হবে, একক বের করার জন্য আমরা এখানে ডাব্লিউ এর একক কি, ডাব্লিউ এর একক হচ্ছে আমাদের জুল, এসআই একক। আর টাইমের একক কি, টাইমের একক হচ্ছে আমাদের সেকেন্ড। ঠিক আছে? তাহলে আলটিমেটলি আমাদের বলতে পারি যে আমাদের এইখানে পাওয়ারের একক হচ্ছে আমাদের জুল পার সেকেন্ড, জুল পার সেকেন্ড, জুল পার সেকেন্ড। ঠিক আছে? এই জুল পার সেকেন্ডটা কি আমরা এসআই এককে ওয়াটও বলে থাকি। কি বলে থাকি, জুল পার সেকেন্ডটাকে আমরা কি বলে থাকি, ওয়াটও বলে থাকি, ওয়াট, ডাব্লিউ এ ডাবল টি, ওয়াট। বা শুধুমাত্র ডাব্লিউ দ্বারা আমরা কি বুঝাই ফেলি, ওয়াট বুঝাই। শুধুমাত্র ডাব্লিউ দ্বারা কি বুঝাই, ওয়াট বুঝাই। এতটুকু কিন্তু মাথায় রাখবা। এই তো, তাহলে আলটিমেটলি আমরা বুঝছি যে আমাদের প্রতি একক সেকেন্ডে, প্রতি ধরো প্রতি এক সেকেন্ডে যদি 1 জুল পরিমাণ কাজ করে, তখন তাকে আমি কি বলবো, 1 ওয়াট বলবো। তাকে আমি কি বলবো, তখন তাকে আমি 1 ওয়াট বলতে পারি। ঠিক আছে? আচ্ছা, সো এখান থেকে আমরা এই ব্যাপারটা বুঝে ফেলছি। এবার বুঝে ফেলার পরে আলটিমেটলি আমাদের যে ডাব্লিউ যেটা আছে সেটা এক এক সময় এক এক রকম হইতে পারে। ঠিক না? ধরো সাপোজ আমি কোনো একটা বস্তুকে একদম অবস্থানে চেঞ্জ করছি, ধরো সাপোজ এই উচ্চতায় নিয়ে গেছি, তাহলে এখানে আমাদের কৃত কাজ করতো, সেটা আমাদের বিভব শক্তি সমান, সেটা কি হবে, mgh হবে। তাহলে mgh বাই টি। নর্মালি ধরো আমি কোনো একটা জিনিসকে গতিশক্তি দিছি, সেখানে গতিশক্তি যে দিছি সেটা আমাদের হাফ এমবি স্কোয়ার হবে, হাফ এমবি স্কোয়ার দিয়ে আমি ভাগ দিব হচ্ছে টি। ঠিক আছে? সো এত মাথায় ব্যথা করার দরকার নেই, আমরা আসলে সেই ডাব্লিউটা বের করবো, এবার টাইম দিয়ে ভাগ দিয়ে দিব, সিম্পল কথা। আচ্ছা, এখন এই পার্টটুকু তো আলটিমেটলি আমরা কমপ্লিট করে ফেলছি। এবার আমরা একটা জিনিস দেখি, চলো। সেটা হচ্ছে আমরা যেটা জানি সেটা হচ্ছে আমাদের পি যেটা আছে, পি ইজ ইকুয়াল টু আলটিমেটলি আমরা যেটা দেখতে পাচ্ছি যে ডাব্লিউ বাই টি। ডাব্লিউ বাই কি, টি। এখন বলো ডাব্লিউ মানে কি ছিল, ডাব্লিউ মানে ছিল হচ্ছে আমাদের এফ ডট এস। ডাব্লিউ মানে কি ছিল, এফ ডট এস, আর নিচে হচ্ছে আমাদের টাইম। বুঝা গেছে? আচ্ছা, এবার তুমি আমাকে বলো তো, স্মরণকে আমরা কি বলতো, স্মরণকে আমি যদি টাইম দিয়ে ভাগ দিই, স্মরণকে যদি আমি সময় দিয়ে ভাগ দিই, তাহলে আমি কি পাই, আমি পাই হচ্ছে ভেলোসিটি। তাহলে আলটিমেটলি আমরা এইখান থেকে এই পার্টটুকুকে আমরা লিখতে পারি কি বলতো, এই পার্টটুকুকে লিখতে পারি আমাদের ভেলোসিটি। ঠিক আছে? এখন তোমার মনে হইতে পারে যে ভাই, আপনি আসলে এখানে একটা ডট গুণফল আছে, এইটাকে আসলে এমনি মানে ইগনোর করা কি যায় আসলে? তোমার যে কাছে যদি মনে হয় যে না, আমি এভাবে ইগনোর করতে পারবো না, প্যারা নাই, তোমাকে আমি দেখাচ্ছি কিভাবে ইগনোর করা যায়। দেখো, এই যে এটাকে আমি এইভাবে রাখলাম, এভাবে রেখে আমি একটু আগাই, চলো কি করলাম, এটাকে আগাবো। সেটা হচ্ছে আমাদের এফ ডট এস মানে কত, এফ এস কস থিটা। এফ ডট এস মানে কত, এফ এস কস থিটা, আর টাইম দিয়ে ভাগ দিয়ে দিলাম। এইবার তো ইগনোর করা যায় নাকি, এবার তো আর কিছুই নাই। তাহলে এস বাই টিকে আমরা কি লিখতে পারি, এস বাই টিকে আমরা লিখতে পারি ভেলোসিটি ভি। ভেলোসিটি কি, ভি। তাহলে আলটিমেটলি আমরা কি দেখতে পাচ্ছি, আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে আমাদের থাকবে হচ্ছে আমাদের এফ বি কস থিটা। তাহলে এফ বি কস থিটাকে কি লিখতে পারি বলো, এফ বি কস থিটাকে আমরা কি লিখতে পারি, এফ ডট বি লিখতে পারি না? তাহলে আমরা লিখতে পারি কি, এটা হবে আমাদের এফ, ও টাইমটা তো নাই ভাই, ছি, এটা তো এফ, এটা শুধুমাত্র থাকবে শুধু আমাদের এফ ভি কস থিটা। তাইলে আলটিমেটলি আমাদের এখানে থাকবে আমাদের এফ ডট ভি, এটা হয়ে যাবে আমাদের কি বলতো, পাওয়ার।
দেখতে পাচ্ছ। সো কারো যদি প্রথমটাতে যদি সমস্যা থাকে ভাই প্রথমটা এইভাবে লিখতে পারবেন না, ডট গুণফল খুব ইজিলি এতভাবে করতে পারবো না, সো এইভাবে করবো। তাহলে দেখো এখান থেকে আমরা পাওয়ারের আরও একটা সংজ্ঞা পাচ্ছি। কিভাবে? আমি যদি একটা ফোর্স দেওয়া থাকে, আমি কোনো একটা জিনিসকে ধরো সামথিং কোনো একটা সমবেগে নিচ্ছি, কোনো একটা বস্তুকে সমবেগে নিচ্ছি, সমবেগে নিতে গেলে তখন আমার নির্দিষ্ট একটা কী থাকবে, ফোর্স থাকবে। তাহলে ওই ফোর্স আর হচ্ছে আমাদের যে ভেলোসিটি আছে, ওই ভেলোসিটিকে যদি আমি ডট গুণফল করে দিই তাহলে আলটিমেটলি আমি পাওয়ার পেয়ে যাবো। ঠিক আছে? এখন তোমার মনে হইতে পারে যে হ্যাঁ ভাই আমি যদি একটা ফোর্স প্রয়োগ করি তাহলে তো তার ত্বরণ থাকা দরকার, ত্বরণ থাকলে কি তাই সে সমবেগে যাবে? যাইতেও পারে। মনে আছে ওই যে একটা বস্তুর কথা চিন্তা করছিলাম, এই বস্তুটা নিচে কাজ করতেছে কি, এমজি বলে কাজ করতেছে, নিচে কোন বলে কাজ করতেছে, এমজি বলে কাজ করতেছে। সো প্রথম কিছু সেকেন্ডের জন্য যদি আমি এমজির চেয়ে বেশি বল প্রয়োগ করি তাহলে বস্তুটা উপরের দিকে গতিশীল হবে। ওকে, গতিশীল হইলো। এরপরে ওই যে অল্প কিছু সময় পরে যদি আমি শুধুমাত্র এমজি বল প্রয়োগ করি, শুধুমাত্র এমজি বল প্রয়োগ করি, তাহলে নিচে এমজি কাজ করতেছে, উপরে এমজি কাজ করাচ্ছি, তাহলে দুইটা মিলে ক্রস কাটা যাচ্ছে। বস্তুটা যেহেতু স্থির গতিশীল অবস্থায় ছিল, বস্তুটা গতিশীলই থাকবে, তাহলে সার্টেন একটা ভেলোসিটি বরাবর কি যাচ্ছে, সার্টেন একটা কি ভেলোসিটি বরাবর উপর দিকে যাচ্ছে। কিন্তু আমি ফোর্স কত দিচ্ছি, এমজি দিচ্ছি, তাহলে ফোর্স এমজি দিচ্ছি কিন্তু তার একটা ভেলোসিটি আছে, তাহলে তখন থেকে ওইখান থেকে আমি অ্যাটলিস্ট পাওয়ারটা বের করে ফেলতে পারবো। বুঝছো ব্যাপারটা? আচ্ছা, এই তো তাহলে এগুলো যদি আমরা খুব একটা মানে ম্যাথ করতে থাকি তাহলে ব্যাপারগুলো আলটিমেটলি আমরা একদম ক্লিয়ার হয়ে যাবে। সো এতটুকু আমরা এখান থেকে বুঝে ফেলছি। এবার ধরো আমরা একটা ম্যাথ করবো, ম্যাথ করার আগে আমরা একটা জিনিস মাথায় রাখবো, সেটা হচ্ছে আমরা আগে মানে হচ্ছে প্রাচীনকাল না, ওই যে ব্রিটিশ আমলের দিকে আমরা আসলে ঘোড়া অনেক ইউজ করতাম। ঘোড়া কেন ইউজ করতাম? ঘোড়া ইউজ করতাম হচ্ছে আমাদের কোনো জিনিসকে নেওয়ার জন্য, এটা একটা জিনিস, প্লাস হচ্ছে আমাদেরকে নেওয়ার জন্য যানবাহন হিসেবে আমরা ঘোড়ার গাড়ি চালাইতাম, ঠিক না? এখন ঘোড়ার গাড়িতে আলটিমেটলি আমরা আসলে ঘোড়া আসলে কতটুকু কাজ করতে পারে, প্রতি সেকেন্ডে কতটুকু কাজ করতে পারে, ওইটা হিসাব করে আলটিমেটলি আমরা একটা হর্স পাওয়ার বের করছিলাম যে একটা ঘোড়া কতটুকু কাজ করতে পারে। ঠিক আছে? ওই যে এক হর্স পাওয়ার যেটা, ওইটা কিন্তু এখনো মোটামুটি মাঝে মাঝে আমরা প্রচলন করে থাকি। ওই এক এইচপি মানে হচ্ছে হর্স পাওয়ার। এইচপি মানে কি, হর্স পাওয়ার ইজ ইকুয়াল টু আমরা মাথায় রাখবো 746 ওয়াট। এটা আমরা একটু চাইলে মুখস্থ করে নিব, চাইলে না, এটা আমাদের মুখস্থ করা লাগবেই। এটা আমাদের কি করে নিব, মুখস্থ করে নিব, এক হর্স পাওয়ার ইজ ইকুয়াল টু 746 ওয়াট। মাঝে মাঝে আমাদেরকে বলে যে এটা এইচপিতে বের করো, তখন আলটিমেটলি আমাদের এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, দেখো এখানে একটা ম্যাথ করার চেষ্টা করি। বলে দেওয়া আছে কি, বলে দেওয়া আছে আমাদের এরকম একটা চিত্র দেওয়া আছে, দেখতেই পাচ্ছে একটা ঢালু তল আছে, তারপরে এটা হচ্ছে 10 মিটার দেওয়া আছে, এটা আমাদের 8 মিটার দেওয়া আছে। বলছে চিত্রানুযায়ী 5 নিউটন ওজনের একটি ব্লককে 10 সেকেন্ডে এ থেকে বিতে প্রযুক্ত ক্ষমতা কত। ঠিক আছে? দেখো আলটিমেটলি আমরা যেটা বুঝতে পারলাম যে এটা হচ্ছে আমাদের সেই 5 নিউটন, এই 5 নিউটনের ব্লকটাকে এ থেকে কোথায় নিয়ে যেতে হয়েছে, এ থেকে বিতে নিয়ে যেতে হয়েছে। কোথা থেকে, এ থেকে বিতে নিয়ে যেতে হয়েছে। আর মোটামুটি দেখতে পাচ্ছি এটা 10 মিটার, এটা আমাদের 8 মিটার। সো আমাদেরকে যেটা বলছে যে প্রযুক্ত ক্ষমতা বের করতে হবে। সো প্রযুক্ত ক্ষমতার জন্য আগে কি বের করতে হবে, আমাদের কৃত কাজটা বের করতে হবে। সো দেখো আলটিমেটলি আমাদের কৃত কাজ যদি বের করতে হয়, এটা খুব অনেকভাবে চিন্তা করা যায়, অনেকভাবেই চিন্তা করা যায়। একভাবে চিন্তা করা যায় যে ভাই আলটিমেটলি আমাদের কি করতে হবে, এখান থেকে যখন এইখানে নিচ্ছি আলটিমেটলি আমাদের কি লাগবে, আলটিমেটলি এটার উপর আমি বিয়োগ শক্তি কি হচ্ছে, বিয়োগ শক্তি জমা হচ্ছে। বিয়োগ শক্তি মানে কি, এমজিএইচ। বিয়োগ শক্তি মানে কি, এমজিএইচ। তাহলে এমজিএইচ আকারে চিন্তা করতে পারো, এমজিএইচ আকারে চিন্তা করতে পারো। না, তুমি যদি ভাই অনেক অন্যভাবে যদি চিন্তা করতে চাও, একভাবে চিন্তা করতে পারো যে দেখো এটার উপর কি বল কাজ করতেছে। নর্মালি যদি চিন্তা করি এটার উপর কি বল কাজ করতেছে, মহাকর্ষ বল কাজ করতেছে বা অভিকর্ষ বল কাজ করতেছে, সোজা নিচ বরাবর কাজ করতেছে, সেটা কত, এমজি। সেটা কত, এমজি কাজ করতেছে। তাহলে আমার যদি এই বলটাকে কাটাইতে হয় বা এটার বিরুদ্ধেই তো কাজ করতে হবে নাকি, এখানে নিয়ে যাইতে হলে তাকে কি করতে হবে, এটা এই বলের বিরুদ্ধেই কাজ করতে হবে। কোন দিক বরাবর, উপর দিক বরাবর কাজ করতে হবে। তাহলে আমাকে ফোর্স কোন দিক বরাবর দিতে হবে, আমাকে ফোর্স দিতে হবে ভাই এই দিক বরাবর, উপর দিক বরাবর। এফ মানে বল প্রয়োগ করতে হবে, এফ ইজ ইকুয়াল টু কত দিতে হবে, এমজি এর সমান দিতে হবে। তাহলে এমজি এর যদি সমান দিই তাহলে এরকম একটা ফোর্স দিতে হবে। তাহলে এই দিকে সরণ কতটুকু, এই দিকে সরণ কি এতটুকু না, এটাকে বলবো আমরা এইচ। তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এদিক বরাবর, এইচও কোন দিক বরাবর, এই দিক বরাবর। তাহলে আমাদের কতটুকু কাজ হবে, এমজি ইন্টু এইচ। তাহলে এমজিএইচ এমনিও চাইলে করতে পারে। বুঝছো ব্যাপারটা? এখন তোমার যদি মনে হতে পারে যে ভাই আলটিমেটলি আমাদের এই দিক বরাবর ফোর্স না দিয়ে আপনি এই দিক বরাবরই নিয়ে যান, তাহলে এই দিক বরাবর যদি ফোর্স দেই তাহলে আলটিমেটলি ওই থিটা অনেক কিছু চিন্তা করতে হবে, তারপর আসলে জি কোন দিকে ওইটাও চিন্তা করতে হবে। এত কিছু আমরা চিন্তা করবো না, এখানে একটা বল আছে ওইটার বিরুদ্ধে কাজ করতে হবে। তাহলে ওইটার বিরুদ্ধে যদি কাজ করি এই দিক বরাবর এমজি দিতে হবে, তাহলে এই দিক বরাবর সরণ নিব, ওয়াই এক্সিস বরাবর সরণ নিব। ঠিক আছে? এই সিম্পল কথা, শেষ। তাহলে আলটিমেটলি আমরা এমনিও চিন্তা করতে পারি যে ভাই ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমাদের এমজিএইচ, বিয়োগ শক্তি। তাহলে বিয়োগ শক্তি যদি হয় তাহলে আলটিমেটলি আমরা দেখো বিয়োগ শক্তি কত হবে, এম এর মান কত, এম এর মান আমি জানি না, আমাদেরকে বলছে ওজন হচ্ছে এত, তাহলে এমজি মান কত, এমজি তো ওজন, তাহলে আমাদের এমজি হচ্ছে আমাদের 5 আর এইচটা আমরা বের করবো। এইচটা হচ্ছে আমাদের এইটা, এই যে এই হাইটটা। বুঝছো? যে বরাবর অভিকর্ষ বা ওয়াই এক্সিস বরাবর আলটিমেটলি আমরা কি নেই, সব কি নেই, এটা কি বলে সরণ টানে বা লম্ব সরণ টানে। তাহলে এটা আমাদের অধিভুজ দেওয়া আছে, এটা একটা বাহু দেওয়া আছে, তাহলে এই বাহুটা আমরা বের করে ফেলতে পারবো। সেটা আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করলে পেয়ে যাই, সেটা আমরা দেখতে পাচ্ছি 10 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার। ঠিক আছে?
তাহলে এটা আমরা ডাব্লিউটা পেয়ে যাবো। দেখো আমরা একটু ক্যালকুলেশন করি, তাহলে দেখো আমাদের হবে 5 ইন্টু উপরে হচ্ছে আমাদের 10 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার, তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি 30, কত দেখতে পাচ্ছি 30 জুল। 30 জুল কি পরিমাণ, 30 জুল পরিমাণ কাজ করি। তাহলে এবার আমরা পাওয়ার বের করি, পাওয়ার ইজ ইকুয়াল টু কত হবে W/T। তাহলে W কত, W দেখতে পাচ্ছি আমাদের 30 জুল। টাইম কত, টাইম দেখতে পাচ্ছি কত, টাইম দেখতে পাচ্ছি 10 সেকেন্ড। তাহলে 10 সেকেন্ড যদি হয় তাহলে 10 দিয়ে ভাগ দিয়ে দিই, তাহলে পাচ্ছি আমাদের 3 ওয়াট। তাহলে কত পাচ্ছি 3 ওয়াট। তাহলে পাওয়ার ইজ ইকুয়াল টু কত পাচ্ছি 3 ওয়াট। তাহলে এইটা হচ্ছে আমাদের আনসারটা, এটা আনসার। তাহলে আমাদের 3 ওয়াট কোনটা পাচ্ছি, এই যে এইটা। দেখছো কত সহজ, অনেক সহজ। আচ্ছা, এইবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের ইফিসিয়েন্সি, বা হচ্ছে এটাকে কি বলে, ইফিসিয়েন্সিকে কি বলে বাংলায়, কর্মদক্ষতা। সেটাকে আমরা কি বলি, কর্মদক্ষতা। এটাকে আমরা ইটা ধারা প্রকাশ করি। কি ধারা প্রকাশ করি, ইটা ধারা প্রকাশ করি। আচ্ছা, এখন এই ব্যাপারটা কেন আসছে, এই ব্যাপারটা আমরা একটু ডিটেলসে আলোচনা করি। সেটা হচ্ছে নর্মালি আমরা যেটা দেখতে পাই যে আমি যে পরিমাণ আসলে আমি ইনপুট দিচ্ছি সেই পরিমাণ কিন্তু আউটপুট পাচ্ছি না। নর্মালি সেটা আমাদের পড়াশোনার ক্ষেত্রে হয়, যে নর্মালি আসলে আমরা দেখা গেছে যে 14 ঘন্টার পড়াশোনা করছি, একদিনে 14 ঘন্টা পড়াশোনা করছি, কিংবা একটা চ্যাপ্টার অনেক ভালোভাবে পড়াশোনা করছি, ঠিক আছে, কিন্তু পরীক্ষার হলে আর আউটপুট পাচ্ছি না, রেজাল্ট সেই জিরোই পাইছি, রেজাল্ট কি পাইছি, জিরোই পাইছি। তাহলে এখন আমি যে ইনপুটটা দিলাম ওই ইনপুটের সাপেক্ষে আমি কতটুকু আউটপুট পাইছি সেটাকে আমরা বলতেছি ইফিসিয়েন্সি। আমরা বলি না যে ছেলেটার ইফিসিয়েন্সি অনেক ভালো, সেটা অল্প একটু পরে ওই আউটপুটও সেম পাওয়া যায়, মানে ওইরকমই আউটপুট পাওয়া যায়। আর অনেকে সারাদিন পরে কিন্তু আউটপুট ওইরকম পায় না। তাহলে যে সারাদিন পরে আউটপুট ওইরকম পায় না তার এফিসিয়েন্সিটা কম, আর যে কি করে অল্প একটু পড়ছে ওই অতটুকুই আউটপুট চলে আসে, ওই অতটুকুই আউটপুট নিয়ে আসতে পারে, তাকে বলতেছি তার এফিসিয়েন্সি বেশি। সো এই হচ্ছে কথা। এবার আমরা যন্ত্রের কথা যদি চিন্তা করি বা যে কোনো একটা জিনিসের কথা চিন্তা করলে এফিসিয়েন্সিটা হচ্ছে এটা যে আমি কতটুকু ইনপুট দিচ্ছি ওইটার সাপেক্ষে কতটুকু আমি আউটপুট পাচ্ছি, ঠিক আছে। সো লিখে ফেলো যে আমাদের ইটাটা কত, ইটা ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের, ইটাটা হচ্ছে আমি যা দেই, কি দেই, যা দেই, আর উপরে থাকবে হচ্ছে যা পাই। এটাকে আমরা 100%ও কনভার্ট করতে পারি আর কি, ঠিক আছে। সো 100%ও কনভার্ট করতে পারো, এমনি রাখতে পারো, বাট সবচেয়ে ইফিসিয়েন্সি হচ্ছে, মানে ইফিসিয়েন্ট না, সবচেয়ে আমাদের প্রচলিত হচ্ছে আমাদের 100-এ কনভার্ট করা। কি করা, 100-এ কনভার্ট করা। আচ্ছা, তাহলে এখানে কি বুঝলাম, আমি যা দিচ্ছি, যা দেই, তার সাপেক্ষে কতটুকু পাই। তাহলে আমি যদি খুব সুন্দর করে মানে লিখতে চাই, তাহলে এটা হয়ে যাবে আমাদের, এটা হয়ে যাবে আমাদের কতটুকু আমি ইনপুট দিচ্ছি, কতটুকু আমি ইনপুট দিচ্ছি, এটার সাপেক্ষে কতটুকু আমি আউটপুট পাচ্ছি, ইন্টু 100%, ইন্টু কি 100%। এখন আমরা বলো আমরা কি ইনপুট দেই, কি আউটপুট পাই, আমরা কি ইনপুট দেই আর কি আউটপুট পাই। নর্মালি যন্ত্রের ক্ষেত্রে আলটিমেটলি আমরা কিছু পরিমাণ আসলে আমরা তাকে শক্তি দেই। শক্তিটা কীভাবে, হয়তো বা ধরো জেনারেটারের ক্ষেত্রে আমরা তেল দিতে পারি, ঠিক না, ওই তেলটাই কি একটা শক্তি না। তাহলে ওই শক্তিটা আমি কিছু পরিমাণ শক্তি দিচ্ছি, ওই পরিমাণ আমি কি দিবে, আমাকে শক্তি দিবে বা কাজ দিবে, ও শক্তি আর কাজটা একই। তার আলটিমেটলি আমরা এটাকে কি বলতে পারি, কি পরিমাণ আমি শক্তি দিচ্ছি ওইটার প্রেক্ষিতে কি পরিমাণ আমাকে কাজ দিচ্ছে বা শক্তি দিচ্ছে। তাহলে ওটাকে আমরা এভাবে লিখতে পারি যে ভাই ইটা ইজ ইকুয়াল টু কি পাচ্ছি, ইটা ইজ ইকুয়াল টু আলটিমেটলি আমরা যেটা পাচ্ছি ডাব্লিউ আউটপুট, কতটুকু আমাকে কাজ দিচ্ছে আর কতটুকু আমি শক্তি বা কাজ দিচ্ছি সেটা হচ্ছে আমাদের ডাব্লিউ ইনপুট, বুঝা গেছে, ইন্টু 100%। নর্মালি আমাদেরকে দেখা যায় যে সাপোজ আমরা একটা জেনারেটরের ক্ষেত্রে আলটিমেটলি আমরা কিছু পরিমাণ তেল দিলাম, কিছু পরিমাণ কি তেল দিলাম, তেল দেওয়ার ফলে এটা আমাদের ইনপুটটা, সাপোজ 100 জুল আমি তেল দিলাম, 100 জুলের শক্তির জন্য তেল দিলাম, আমাকে কি সে 100 জুল পরিমাণ সে আউটপুট দিবে না, কিন্তু নর্মালি দেয় না। কেন বলতো, সে কি করে বলতো, মানে তার আসলে কি দরকার, মানে কি দেওয়া দরকার, ওই জেনারেটরটার যেটা দেওয়া দরকার সেটা হচ্ছে আমাকে আসলে বিদ্যুৎ শক্তি দেওয়া দরকার। ওই সে কি 100 জুলের বিদ্যুৎ শক্তি দিবে না, তাহলে বাকি শক্তি কই গেল। আমরা তো জানি যে শক্তি সৃষ্টি হয় না, ধ্বংস হয় না। তাহলে সে ধরো আমি 100 জুল শক্তি দিলাম, সে আমাকে বিদ্যুৎ শক্তি দিচ্ছে হচ্ছে 60 জুল, বাকি 40 জুল কই যাচ্ছে। জেনারেটর চিন্তা করো, জেনারেটরের আশেপাশে গেলে দেখবা জেনারেটরটা এমনি গরম হয়ে গেছে। গরম হয়ে যাওয়া মানে কি, এখানে তাপ উৎপন্ন হচ্ছে, তাপটা একটা শক্তি না। তাহলে এই শক্তিটা কোথা থেকে আসতেছে, ওই যে আমি 100 জুল তাপ দিচ্ছি, 100 জুল যে শক্তি দিচ্ছি ওইখান থেকে কিছু পরিমাণ আসলে লস হয়ে কি করছে, তাপ উৎপন্ন করতেছে। আর জেনারেটরতে এমনি আওয়াজ করে, আওয়াজ করা মানে কি, শব্দ শক্তি, শব্দ কি একটা শক্তি না। তাহলে এই শক্তিটা কোথা থেকে আসতেছে, ওই যে আমি 100 জুল শক্তি দিলাম ওইখান থেকে কিছু পরিমাণ কি হচ্ছে, শব্দ তৈরি হচ্ছে। তাহলে এখানে শব্দ আর তাপ হচ্ছে আমাদের কি বলতো, আমাদের এটা হচ্ছে যেটা দরকার না, এটা অপচয় হচ্ছে। এই অপচয়টার কারণে দেখা যাচ্ছে আমাদের ইফিসিয়েন্সিটা খুব একটা ভালো হচ্ছে না, ইফিসিয়েন্সিটা কি খুব একটা ভালো হচ্ছে না, এই হচ্ছে কথা। সো এইবার আমরা ইফিসিয়েন্সির ব্যাপারটা আরো ভালো করে দেখার চেষ্টা করব। কি করব, আরো ভালো করে দেখার চেষ্টা করব। এর আগে আমরা একটু দেখার চেষ্টা করি, দেখো আমি যদি এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের এই যে ইটা যেটা আছে ও ইটাটাকে আমি সাপোজ এইখানে যেটা দেখতে পাচ্ছি যে ডাব্লিউ আউটপুট টি ধারা ভাগ দিয়ে দেব, এরপর ডাব্লিউ ইনপুট এটাকেও টি ধারা ভাগ দিয়ে দেবো,
ইন্টু 100% করে দিব, ঠিক আছে? এটা 100% করে দিলাম। এখন তুমি আমাকে বলো ডাব্লিউ আউটপুট বাই টিটাকে আমরা কি বলতে পারি? ডাব্লিউ বাই টিটাকে আমরা কি বলি? পাওয়ার বলি না? তাহলে এটাকে আমি খুব সুন্দর করে বলতে পারি যে এইটা হচ্ছে ভাই আমাদের পাওয়ার অফ আউটপুট, আর এটা হয়ে যাবে আমাদের পাওয়ার অফ ইনপুট। তাহলে আমি এটাকে পাওয়ারের মাধ্যমে লিখতে পারি বা শক্তির মাধ্যমে বা কাজের মাধ্যমে চাইলে লিখতে পারি ইটাটাকে, ঠিক আছে? ইটাটাকে আমি দুইভাবে প্রকাশ করতে পারি, ঠিক আছে? মানে দুই ভাগে না, অনেকভাবে প্রকাশ করতে পারি। বাট আমাদের যন্ত্র যেটা নিয়ে আমরা কাজ করি, মেনলি আমরা মোটর নিয়ে কাজ করি, ওইখানে আমরা দুইভাবে প্রকাশ করতে পারি, একটা কাজের মাধ্যমে প্রকাশ করতে পারি, একটা আমাদের পাওয়ারের মাধ্যমে প্রকাশ করতে পারি, ঠিক আছে? তাহলে এই যে আমি পি আউটপুট বা পি ইনপুট এগুলো তো আমরা নর্মালি বুঝি থাকি, বাট আলটিমেটলি আমাদের ম্যাথে যখন দেওয়া থাকে তখন আলটিমেটলি আমাদের এটা কীভাবে বুঝবো? সেটা হচ্ছে খুব সিম্পলি যদি আমি বলি, সেটা হচ্ছে আমাদের যে পি ইনপুট যেটা আছে, পি ইনপুট, ওই পি ইনপুটটা বোঝায় যে আমাদের একটা মোটরের কথা যদি চিন্তা করি, ওটা গায়ে কি লেখা আছে, ওটা কি গায়ে কি লেখা আছে, তাহলে লিখে ফেলো যে পি ইনপুট হচ্ছে আমাদের গায়ে লেখা ক্ষমতা, গায়ে লিখা ক্ষমতা। সাপোজ তোমাকে বললো যে এই যে মোটর যেটা আছে সেটা আমাদের 1 কিলোওয়াটের মোটর, আমাদের কি বলে দেওয়া আছে, একটা মোটরের কথা চিন্তা করলে ওইটাকে বলে দেওয়া আছে এটা আমাদের 1 কিলোওয়াটের মোটর। 1 কিলোওয়াটের মোটর মানে কি, ওটা গায়ে লেখা আছে 1 কিলোওয়াট। তাহলে ওটা 1 কিলোওয়াটের কি করতে পারে, কাজ করতে পারে। আমি কিছু পরিমাণ ইনপুট দিলে সেটা 1 কিলোওয়াটের কাজ করতে পারে। মানে 1 কিলোওয়াটের কাজ করা মানে কি, প্রতি সেকেন্ডে সে কি করতে পারে, 1000 ওয়াট কাজ করতে পারে। প্রতি সেকেন্ডে সে কি করতে পারে, 1000 ওয়াটের না 1000 জুলের কাজ করতে পারে। বুঝা গেছে? বাট নর্মালি কি সে কি এত কাজ করবে 1 সেকেন্ডে? করবে না তো। কেন বলো তো? কিছু পরিমাণ অপচয় হয়ে যাবে। তাহলে এই যে পি আউটপুট যেটা আছে, পি আউটপুট হচ্ছে আমাদের সে কতটুকু আউটপুট দিচ্ছে, এটা হচ্ছে আমাদের পি ইনপুট যেটা আমাদের গায়ে লেখা ক্ষমতা, আর পি ইনপুট হচ্ছে আমাদের গায়ে লেখা ক্ষমতা, আর পি আউটপুট হচ্ছে সে আসলে কতটুকু আউটপুট দিচ্ছে। আমি ম্যাথ করে দেখবো সে কতটুকু আসলে কি দিচ্ছে, প্রতি সেকেন্ডে আউটপুট দিচ্ছে। তাহলে আমাদের কি হবে, কতটুকু আউটপুট দিচ্ছে, কতটুকু আউটপুট বা কতটুকু কাজ করছে তার ক্ষমতা। বুঝলা ব্যাপারটা? এই তো, এইগুলো মাথায় রাখলে মোটামুটি আসলে আমাদের জিনিসগুলো আসলে সহজ হয়ে যাবে। বুঝছো? আচ্ছা, এইবার কর্মদক্ষতার ব্যাপারটা আমরা আরেকটু ডিটেইলস দেখার চেষ্টা করি। সাপোজ ছোটবেলায় আমরা আসলে আমাদের লাইটেই আমরা আসলে এখানেই দেখছি, মানে আমি যখন ছোট ছিলাম তখন আলটিমেটলি আমাদের রুমের মধ্যেই আমি এরকম লাইট দেখছি। ওই লাইটগুলো কেমন থাকে, ওই লাইটগুলো একটু কমলা কালারের লাইট থাকে, কি থাকে, একটু কমলা হলুদ টাইপের একটা থাকে, ঠিক আছে? আমি একটু আঁকার চেষ্টা করি, যদিও ভালো আঁকতে পারি না। সো একটু আঁকার যদি চেষ্টা করি তাহলে ব্যাপারটা হয়ে যাবে এরকম, ধরো এইরকম পেঁচানো থাকলো, এরপরে এই জিনিসটা হয়ে যাবে এইরকম। তারপর এখান থেকে দেখা যাচ্ছে যে এরকম 3টা তার বের হয়, 1টা 2টা 3টা তার বের হয়। এরপর এইগুলো এরকম একটা পেঁচানো থাকে, এইগুলোকে আমরা বলি টাংস্টেনের তার, এগুলোকে আমরা বলি কি টাংস্টেনের তার। এইটা থাকে মোটামুটি আমাদের এরকম একটা বাল্ব থাকে, এগুলোকে কি বলি, নর্মাল একটা বাল্ব থাকে। এই বাল্বগুলা আমরা নর্মালি সেই ছোটবেলায় আমরা দেখছি যে আমাদের রুমের মধ্যে লাগানো থাকতো। এখন তো এই যে দেখা যাচ্ছে যে সাদা কালারের এলইডি লাইট ইউজ করে। আগে এলইডি লাইট বলতে কিচ্ছু ছিল না, আগে ছিল এরকম একটা বাল্ব, যেটাতে কেমন বের হইতো, যেটাতে আসলে একটু দেখা যাচ্ছে একটু রুমটা গরম হয়ে যেত, তাপ উৎপন্ন হইতো। কি হইতো, তাপ উৎপন্ন হইতো, প্লাস এটা কি হইতো, হলুদ কালারের একটা লাইট তৈরি হতো, ঠিক আছে? হলুদ তারপর কমলা টাইপের একটা ভাইব দিত। এই লাইটটা এখনো প্রচলিত আছে। কোথায় প্রচলিত আছে মনে আছে? দেখো, চিন্তা করে দেখলা, গ্রামে গেলে এরকম লাইট পাবা। এরপরে গ্রামেও এখন খুব একটা দেখা যায় না। এখন যেটা দেখা যায় সেটা হচ্ছে আমাদের পেটিস বিক্রি করে না, পেটিস তো বুঝো, যে পেটিস আমি আর কেমন বুঝাবো বলো তো? পেটিসের দোকানে কিংবা হচ্ছে তোমাদের যে বেকারিতে গেলে দেখবা যে আমাদের চানাচুর আছে, তারপর হচ্ছে বিভিন্ন জিনিস, চানাচুর, তারপর বিভিন্ন ধরনের বিস্কিট, এই যে এইসব জিনিসের মধ্যে এরকম লাগানো থাকে, এরকম খুব আকারে থাকে, খুব আকারে এরকম একটা বাল্ব লাগানো থাকে। যে বাল্ব থেকে আমরা দেখতে পাই যে একটা হলুদ কালারের লাইট আসতেছে, ওই হলুদ কালারের লাইট আসলে দেখতে পাওয়া যে ওইখানে কিছু পরিমাণ তাপ উৎপন্ন হচ্ছে ওই জিনিসটা গরম করার জন্য। ওই যে জিনিসটা আছে না, ওইটাকে গরম করার জন্য কিছু পরিমাণ তাপ উৎপন্ন হচ্ছে, প্লাস লাইটও দিচ্ছে, কারণ এটা আমরা দেখতে পাবো, দেখা লাগবে, কাস্টমার তো দেখতে হবে না। তার মানে এখানে আমাদের কি করতেছে, একই সাথে দুইটা কাজ করতেছে, একটা জিনিসটাকে গরম করতেছে, আর একটা কাজ করতেছে, সেটা হচ্ছে কাস্টমারটাকে দেখতে পাচ্ছে, মানে ওই প্রোডাক্টটাকে দেখতে পাচ্ছে। বুঝছো ব্যাপারটা? এখন সাপোজ এই বাল্বটা আমি বাসায় লাগাইছি, কি করলাম, আমার বাসায় লাগাইলাম। এই যে আমার বাসায় যখন লাগাইছি তখন আমি এইটাতে সাপোজ আমি 100 জুল শক্তি দিলাম, 100 জুল কি করলাম, 100 জুল বিদ্যুৎ শক্তি বা যে কোনো একটা শক্তি দিলাম। ওই শক্তিটাকে সে কি করবে, কনভার্ট করবে, কিসে কনভার্ট করবে? সাপোজ এটাকে আমি কনভার্ট করলাম হচ্ছে, এই বাল্বটা যেটা কনভার্ট করছে সেটা হচ্ছে আমাদের 60 জুল আলোতে কনভার্ট করছে। কিসে কনভার্ট করছে? 60 জুল আলোতে কনভার্ট করছে। আর বাকি যে 40 জুল আছে, ওই বাকি 40 জুল সে তাপে কনভার্ট করছে। বুঝছো ব্যাপারটা? আমি একে 100 জুল পরিমাণ শক্তি দিলাম,
ওই 100 জুল পরিমাণ শক্তি দেওয়ার পরে আমি দেখছি যে এর বাল্বটা 60 জুল কিসে কনভার্ট করছে, আলোতে কনভার্ট করছে, আর 40 জুল যেটা আছে সেটা আমাদের তাপে কনভার্ট করছে। বুঝা গেছে? আচ্ছা, এখন তোমাকে যেটা বের করতে হবে তার ইফিসিয়েন্সি কত বা ইটাটা কত। চলো আমরা বের করার চেষ্টা করি। সো এটা বের করার জন্য খুবই সিম্পল কথা যে আলটিমেটলি আমাদের কি লাগতেছে বলো, মানে এই বাল্ব থেকে আলটিমেটলি আমি কি চাই। আমি বাসায় বসে আছি, আমাকে তাপ দরকার আছে কি, মানে আমি কি গরম হইতে চাই? গরম হইতে তো চাচ্ছি না, ঠিক আছে, আনলেস হচ্ছে খুব বাসায় খুব ঠান্ডা পড়তেছে, হয়তো আমি গরম করতে যাচ্ছি, বাট নর্মাল কেসে আলটিমেটলি আমি কি চাই? আলো চাই। কি চাই? আলো চাই। তাহলে আলটিমেটলি আমরা ইটা বের করি। ইটা ইজ ইকুয়াল টু হচ্ছে আমি কি চাচ্ছি, ঠিক আছে, আমি কত দিচ্ছি। সবার আগে আমরা নিচে বসাবো কত দিচ্ছি, 100 জুল শক্তি দিচ্ছি। আমি এখন কি চাচ্ছি বলো তো, কি চাচ্ছি? সেটা হচ্ছে আমাদের আলো চাচ্ছি। তাহলে আলো হচ্ছে আমাদের 60 জুল, 60 জুল ইন্টু 100%। তাহলে আলটিমেটলি আমরা যেটা পাচ্ছি কত, আমাদের যে ইটা যেটা আছে ইটা হয়ে গেছে আমাদের কত, 60 জুল, 60%। ইটা হয়ে গেছে কত, 60%। তাহলে আলটিমেটলি আমরা বলতে পারি যে এই বাল্বের ইফিসিয়েন্সি আমাদের কত, 60%। উচ্চ ব্যাপারটা। আচ্ছা, এইবার ধরো আমি একটা তোমাকে বললাম যে ভাই ওই যে পেডিসের দোকানে যেখানে ছিলাম, পেডিসের দোকানে যদি আমি বলতে চাই যে পেডিসের দোকানে যদি এই বাল্বটাই আমি ইউজ করি বা ইউজ যারা করে তাদের ইফিসিয়েন্সি কত, বের করো। ঠিক আছে, ভিডিওটা পজ করে একটু আনসার দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, আচ্ছা, ধরে নিলাম ভিডিওটা তুমি পজ করে ফেলছো, পজ করে আসলে আনসারটা বের করে ফেলছো ধরে নিলাম। চলো এবার আমরা একটু মিলাই। সেটা হচ্ছে ইটা কি, ইটা ইজ ইকুয়াল টু হচ্ছে নিচে হবে আমি কতটুকু শক্তি দিচ্ছি বা কি দিচ্ছি, 100% জুল, 100 জুল শক্তি দিচ্ছি। ঠিক আছে, উপরে হচ্ছে আমি কি পাচ্ছি। এখন তুমি বলো পেটিসের দোকানে আমার আসলে কি লাগবে, আমার তাপ লাগবে নাকি আলো লাগবে? আমার দুইটাই লাগবে। তাপ কেন লাগতেছে? ওটাকে গরম রাখার জন্য, তাহলে 40 জুল লাগতেছে। আলো কেন লাগতেছে? কারণ যাতে কাস্টমার দেখে, তাহলে আমাদের 60 জুলও লাগতেছে। তাহলে আলটিমেটলি আমাদের লাগতেছে কত, 60 + 40। তাহলে আমাদের দুইটাই লাগতেছে কিন্তু। তাহলে আমরা খুব সুন্দর করে এখানে লিখে ফেলবো যে 60 + 40 জুল হচ্ছে আমাদের কি করতেছে, লাগতেছে, ইন্টু 100%। তাহলে এখানে কত হবে? এখানে আমাদের বলো তো, বুঝে যাচ্ছে উপরে কত 100, নিচেও 100, কাটাকাটিগুলো 1 আর 1 × 100। তাহলে এটা এখানে কত, এটা হচ্ছে আমাদের কত, 100%। বুঝছো ব্যাপারটা? তাহলে আলটিমেটলি আমরা যে ইটার কথা বলতেছি বা কর্মদক্ষতার কথা বলতেছি, ওইটা ডিপেন্ড করে আলটিমেটলি আমি কি চাই, কার সাপেক্ষে বের করতে চাচ্ছি বা কি চাচ্ছি, আলটিমেটলি আমাদের পার্সপেক্টিভটা কি। তাহলে বুঝতে পারছো যে আসলে আমাদের ইটা ডিফারেন্ট হইতে পারে, ডিফারেন্ট কেসে ডিফারেন্ট হইতে পারে। বুঝছো ব্যাপারটা? আচ্ছা, সো এখান থেকে যদি আলটিমেটলি আমরা জিনিসগুলো বুঝে ফেলি তাহলে আমরা একটু সামনে কয়েকটা ম্যাথ করতে পারি। দেখো কি বলে দেওয়া আছে আমাদেরকে, যেটা বলে দিছে যে দেখো আমাদেরকে বলছে একটি 1 কিলোওয়াট ক্ষমতার ক্রেন, 1 কিলোওয়াট ক্ষমতা কি ক্রেন দেওয়া আছে। দেখো তাহলে আমাদেরকে একটা ক্ষমতা কিন্তু দেওয়া আছে, এটাকে দেখে বোঝা যাচ্ছে এটা আমাদের কিসে, গায়ে লেখা ক্ষমতা। এখানে গায়ে লেখার ক্ষমতা দেওয়া আছে 1 কিলোওয়াট ক্ষমতা। বলছে ক্রেন দিয়ে হচ্ছে 5 কেজি ভরে 10টি ইট, কয়টা ইট, 10টা ইট। তাহলে আমাদের ধরো আমাদের এম কত, ভর কত দেখতে পাই, আমাদের 5 কেজি একটার ভর, আর আমাদেরকে বলছে কি ভরে 10টা ইট, 10টা ইট মানে হচ্ছে 10 দিয়ে গুণ করে দিলাম, তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি 50 কেজি। 50 কেজি হচ্ছে আমাদের কি মোট ভরটা, ওই যে ইট যেগুলো আছে ওগুলো হচ্ছে 50 কেজি মোট ভর। ঠিক আছে, বলছে ইট 20 মিটার উচ্চতায় নিতে হবে। তাহলে আলটিমেটলি আমরা চিন্তা করতে পারি যে এই চিজগুলো কত হচ্ছে, 20 মিটার। ওকে, 20 মিটার কেন বলতেছি, মিটার উচ্চতায় এটি বিল্ডিংয়ের উপর 15 সেকেন্ডে উঠানো হচ্ছে। বুঝতে পারোটা, ক্রেন দিয়ে হচ্ছে ওই 5 × 10 মানে 50 কেজি ভরকে আমি কি করছি, আমি 20 মিটার উপরে উঠাইছি। কত মিটার? 20 মিটার উপরে উঠাইছি। সো বলছে আমাদের টাইম লাগছে কত, আমাদের টাইম লাগছে 15 সেকেন্ড। টাইম লাগছে কত, 15 সেকেন্ড। এই তো, তাহলে 15 সেকেন্ড যদি হয় তাহলে আমাদেরকে বের করতে বলছে কর্মদক্ষতাগত। ঠিক আছে, সো আমরা আগে দেখার চেষ্টা করবো যে আলটিমেটলি আমাদের এটা তো কাজ করছে, মানে ওই যে মোটর বা ক্রেনের কথা যাই বই না কেন, ওটা তো এই পরিমাণ কাজ করছে নাকি, মানে এত 50 কেজি ভরকে 20 মিটার উচ্চতায় নিয়ে গেছে কত সেকেন্ডে, 15 সেকেন্ডে নিয়ে গেছে। 15 সেকেন্ডে নিয়ে গেছে না, তাহলে এটা হচ্ছে কি তার আউটপুটটা, সে কতটুকু আউটপুট দিছে। তাহলে এখান থেকে আমরা বের করার চেষ্টা করি যে পি আউটপুটটা কত। কি বের করবো, পি আউটপুট। আমি আগেই বলছিলাম যে উপরে যেটা থাকে, যেটা আউটপুট থাকে, ওটা আসলে মিলে আমরা ম্যাথ করে বের করবো, আর নিচে যেটা থাকি পি ইনপুট, ওটা আসলে আমাদের গায়ে লেখা থাকবে। তাহলে পি আউটপুটটা বের করি চলো। পি আউটপুটের জন্য আলটিমেটলি আমাদের এখানে হবে ডাব্লিউ আউটপুট আর নিচে হবে আমাদের টাইম। তাহলে ডাব্লিউ আউটপুট মানে কি, ডাব্লিউ আউটপুট মানে হচ্ছে আমাদের এমজিএইচ। ডাব্লিউ আউটপুট মানে কত বলো তো, ডাব্লিউ আউটপুট মানে হচ্ছে আমাদের এমজিএইচ, মানে বুঝেই তো বোঝাচ্ছে এখান থেকে বস্তুটাকে উপরে উঠাইছি। তাহলে এখানে তুমি এফএস দিয়েও চিন্তা করতে পারো, বাট নর্মালি চিন্তা করতে পারো এটা তো আমাদের বিভব শক্তি, এটা তো আমরা চিনি। বিভব শক্তিটা কত, এমজিএইচ। আর এইসব ম্যাথের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আলটিমেটলি আমাদের এমজিএইচই বের করতে হয়। ঠিক আছে, তাহলে এমজিএইচ বাই হচ্ছে আমাদের কি বলে দেওয়া আছে, টাইম। এই তো, তাহলে দেখো এম কত, এম দেখতে পাচ্ছি 50, জি কত, জি হচ্ছে আমাদের 9.8, আর এইচ কত, এইচ বলে দেওয়া আছে আমাদের কত, 20 মিটার। আর টাইম কত বলে দেওয়া আছে, টাইম বলে দেওয়া আছে আমাদের 15 সেকেন্ড। দেখো তাহলে এখান থেকে আলটিমেটলি খুব সুন্দর করে আলটিমেটলি আমরা কি পেয়ে যাব, পি আউটপুটটা পেয়ে যাব। কি পেয়ে যাবো, পি আউটপুটটা পেয়ে যাবো। দেখো পি আউটপুট যদি আলটিমেটলি আমরা বের করতে চাই তাহলে দেখো উপরে দেখতে পাচ্ছি আমাদের 50,
ইন্টু হচ্ছে 9.8 ইন্টু হচ্ছে আমাদের 20 ভাগ দিব হচ্ছে আমাদের 15, ঠিক আছে? তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি 653.33 ওয়াট, ঠিক আছে? ওয়াট, এই তো। তাহলে এবার আমাদের কি বের করতে হবে? এবার আমাদেরকে ভাই সুন্দর করে ইটাটা বের করতে হবে। সো ইটার জন্য আলটিমেটলি আমাদের উপরে থাকবে আমাদের পি আউটপুট আর নিচে থাকবে আমাদের পি ইনপুট ইনটু হচ্ছে কত 100%, ঠিক আছে? এই তো। তাহলে এবার জাস্ট আমরা খুব সুন্দর করে আমরা পি আউটপুটটা আমরা বের করছি, সেটা হচ্ছে আমাদের 653.33 আর পি ইনপুট মানে আমি আসলে কি যেটা বললাম যে গায়ে লেখা যেটা থাকে বলে দেওয়া আছে 1 কিলোওয়াট ক্ষমতার। 1 কিলোওয়াট মানে কত? 1000 ওয়াট। তাহলে 1000 ওয়াট বসাই দিই, 1000 ওয়াট ইন্টু 100%, ঠিক আছে? তো দেখে বোঝা যাচ্ছে কত হবে, যে দেখে বোঝা যাচ্ছে কত 65.33% হওয়ার কথা। এটা তো বুঝো নাকি? এই যে 100 দিয়ে এখানে কাটবা, তাহলে এখানে নিচে থাকবে 10 দিয়ে ভাগ দিলে পাচ্ছি আমাদের 65.33%। সো নর্মালি আমাদের যে কোনো যন্ত্রের ক্ষেত্রে আলটিমেটলি যে 50-র কাছাকাছি থাকে, অত বেশি আসলে এফিসিয়েন্সি আমরা পাই না, বুঝছো? আচ্ছা আচ্ছা, এবার আমরা আরও একটা ম্যাথ করার চেষ্টা করি। আমাদেরকে বলে দিছে যে এই টোটাল অফ 100 জুল অফ এনার্জি ইজ সাপ্লাই টু এ মেশিন। এটা আমাদের আইওটিতে আসছে, দেখে বোঝা যাচ্ছে, ঠিক আছে? ইংলিশে যেহেতু কোয়েশ্চেন আসছে তাহলে আমাদের আইওটিতে আসার কথা। বলছে এ টোটাল অফ 100 জুল অফ এনার্জি ইজ সাপ্লাই টু এ মেশিন। আমাদের কি বলছে? 100 জুল শক্তি আমি কিছু একটা মেশিনের মধ্যে সাপ্লাই দিলাম। বলছে দ্যাট মেশিন ইজ দেন কেপেবল অফ ডিসপ্লেসিং অফ এত নিউটন অবজেক্ট টু এত। তাহলে আমাদেরকে যেটা বলছে যে সে কি ক্যাপাবল কি জানো, মানে সে কতটুকু যোগ্য বা সে কতটুকু কাজ করতে পারে, সেটা ইকুয়াল হচ্ছে আমাদের একটা অবজেক্টকে যেটা ওজন হচ্ছে আমাদের 30 নিউটন, ওইটাকে আমাদের 1.5 মিটার নিতে পারে। বলছে হোয়াট ইজ দ্য অ্যাপ্রক্সিমেট এফিসিয়েন্সি অফ দ্য মেশিন। আচ্ছা, সো আমরা দেখার চেষ্টা করি যে সে আসলে আমাদের আউটপুটে কতটুকু কাজ করছে। দেখি ডাব্লিউ আউটপুট কত। ডাব্লিউ আউটপুট হচ্ছে নর্মালি জাস্ট আমাদের এফ ইন্টু এস ইন্টু কস থেটা। তাহলে আলটিমেটলি আমাদের এফ বলে দেওয়া আছে, সেটা বলে দেওয়া আছে ওজন হচ্ছে আমাদের 30 নিউটন। বুঝছো তো ব্যাপারটা? মানে বস্তুটাকে ওজনের সাপেক্ষে আসলে সে কি করতেছে, কাজ করতেছে, ওজনের বিরুদ্ধে কাজ করতেছে। তো আমাদের 30 নিউটন হচ্ছে আমাদের সে তার ফোর্স দিতে হচ্ছে, আর সরণ কতটুকু বলছে 1.5, এই যে 1.5। এখন আমাদেরকে কিন্তু বলে দেওয়া না যে থেটা মানটা কত, তারপর আমরা ধরে নিতে পারি যে থেটা মানটা 0 ডিগ্রি, যেদিকে ফোর্স দিচ্ছি হয়তো বা ওই দিকে সরণ হয়েছে, যেহেতু কিছু বলে দেওয়া নাই। তাহলে আলটিমেটলি আমরা কস থেটার মান ধরে নিতে পারি 1। ওকে, তাহলে এটা পেয়ে যাবো আমরা কি বলতো, এটা পেয়ে যাবো আমরা কিছু একটা পেয়ে যাবো 45 পাওয়ার কথা না, 30 ইন্টু 1.5, তাহলে পাচ্ছি 45। তাহলে পাচ্ছি কত? 45 জুল, ঠিক আছে? এখন আলটিমেটলি আমাদের কি বের করতে হবে? ইফিসিয়েন্সি বা অ্যাপ্রক্সিমেট ইফিসিয়েন্সি বের করতে হবে। সো ইটা ইজ ইকুয়াল টু কত হবে? ইটা ইজ ইকুয়াল টু হবে আমাদের ডাব্লিউ আউটপুট আর বাই কত হবে? ডাব্লিউ ইনপুট ইন্টু 100%, ঠিক আছে? এই তো। তাহলে ডাব্লিউ আউটপুট কত? ডাব্লিউ আউটপুট দেখতে পাচ্ছে 45 জুল। আর ডাব্লিউ ইনপুট কত? আমি কতটুকু দিছি বলো তো? বলে দেওয়া আছে যে টোটাল অফ 100 জুল। কত দিচ্ছি? 100 জুল শক্তি দিচ্ছি। তাহলে 100 জুলের শক্তি দেই, নিচে হবে 100 ইন্টু হচ্ছে আমাদের কত? 100%। তাহলে কত হচ্ছে আমাদের? এইটা হয়ে গেছে আমাদের কত? 45%। কত সিম্পল ব্যাপার দেখছো? এইটাও দেখছো অ্যাডমিশনে চলে আসছে। এত সহজ একটা ম্যাথ, এত কি সহজ একটা ম্যাথ। তাহলে বলো আমাদের আনসার কোনটা হবে? আনসার হবে আমাদের এই যে 45 জুল। 45 কি জুল? 45%। ওকে, এবার হচ্ছে আমরা আরো একটু আগাবো। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের ভর কেন্দ্রিক সরণ এবং কৃতকাজ। সো এইখান থেকে তোমাকে একটু সজাগ হইতে হবে, বুঝছো? এতক্ষণ হয়তো বলছে ঘুমায় দেখতেছিলা, এবার একটু চা কফি খাইতে হবে। চা কফি খেয়ে এবার একটু জিনিসটা বুঝতে হবে যে আসলে কি হচ্ছে, এটা আসলে কি। প্রথমে যদি আমরা চিন্তা করি যে প্রথমে আমরা যখন কাজ বের করতেছিলাম তখন আলটিমেটলি আমাদের ফোর্সটাকে দুইটা ভাগে ভাগ করছিলাম, একটা হয় ধ্রুব বল দ্বারা কৃত কাজ, আর একটা হইতেছিল পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ, মানে ফোর্সটা চেঞ্জ হচ্ছিল, ঠিক আছে? পরবর্তীতে আলটিমেটলি আমরা দুইটার জন্য মানে সমীকরণ বের করে আলটিমেটলি আমরা কৃত কাজ বের করতে পারছি। ওই সব ক্ষেত্রেই আলটিমেটলি আমাদের সরণটাকে বলে দিছিল বা সার্টেন অ্যামাউন্টে বের করা যায়। বের করা কেন নিয়ে যাচ্ছিল? সাপোজ এখানে একটা বিন্দুগণা আছে, এখানে একটা বিন্দুগণা আছে, তার মধ্যবর্তী সরণটা আলটিমেটলি বের করতে পারবো, ঠিক আছে? এখন তোমাকে আসলে এখন যে ম্যাথগুলো আছে ওইগুলোতে তোমাকে সরণ খুব সুন্দর করে বলে দিবে না, সরণটা কি করবে না, খুব সুন্দর করে বলে দিবে না, তোমাকে বের করতে হবে। এখন সরণ যদি তোমাকে খুব সুন্দর করে না বলে দেয় তাহলে তুমি আসলে ম্যাথগুলো কিভাবে করবা? ওইটাতে আলটিমেটলি আমাদের যেটা কাজে লাগবে সেটা হচ্ছে আমাদের ভর কেন্দ্র। কি কাজে লাগবে? ভর কেন্দ্র, ঠিক আছে? সো ব্যাপারটা এখনো বুঝো নাই, চলো বুঝি। সেটা হচ্ছে আমাদের একটা ভূমি চিন্তা করতে হবে। কি চিন্তা করতে হবে? একটা ভূমি। সো সাপোজ এই হচ্ছে আমাদের সে একটা ভূমিটা, এই হচ্ছে কি বলতো ভূমিটা। আমাকে যেটা করতে হবে, আমার উপরে এই পয়েন্টে আসলে আমাদের কোনো একটা বস্তুকে নিয়ে যেতে হবে, ঠিক আছে? দেখো আমি কি করছি, এইখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু ভর আছে, যা ভর হচ্ছে সাপোজ এম কেজি, সাপোজ এটা ভর হচ্ছে সাপোজ এম কেজি। এইটাকে কি করতে হবে? এই জায়গায় নিয়ে যেতে হবে। তাহলে এই জায়গায় নিয়ে যাওয়ার জন্য কি করতে হবে বলে? খুবই সিম্পল ব্যাপার।
খুবই সিম্পল ব্যাপার। সাপোজ আমি কি এই জায়গাটা হচ্ছে আমাদের সাপোজ এইচ, এই জায়গাটা হচ্ছে সাপোজ কি এইচ, তাহলে এই এতটুকু পর্যন্ত হচ্ছে আমাদের এইচ, এই এতটুকু পর্যন্ত কি বলতো আমাদের এইচ, ঠিক আছে, এতটুকু পর্যন্ত এইচ। তাহলে এখন আমাকে বলতো এই এম ভরের বস্তুটাকে যদি আমি এখানে নিয়ে যাই তাহলে তার স্মরণ কতটুকু বলো তো, স্মরণ কতটুকু বলো, স্মরণ কতটুকু? খুব ইজিলি বলা যাচ্ছে এইচ, তো স্মরণ কতটুকু এইচ বলতে পারি। এবার তোমাকে একটু ডিফিকাল্ট টাস্ক দিই, যে দেখো আমাদের যে বস্তুটা যেটা ছিল সেটা হচ্ছে আমাদের এইরকম, এইরকম বস্তুটা হচ্ছে আমাদের এইরকম, এই বস্তুটাকে আমার ওই জায়গায় নিতে হবে। এই যে একটা বস্তু আছে অ্যাব্রো থ্যাব্রো একটা বস্তু, এই বস্তুটাকে আমার কি করতে হবে, ওইখানে নিতে হবে। এবার আমাকে বলো যে তার স্মরণ কতটুকু, বলতে পারবা কি? আমি কিন্তু মোটামুটি জানি যে এটার আসলে আমাদের উপর কত ফোর্স দেওয়া লাগবে, মানে ওজনের সমান বা এম জি এর সমান ফোর্সই দেওয়া লাগবে। তাহলে আলটিমেটলি আমাদের এম জি এর সমান যদি ফোর্স দেওয়া লাগে, তাহলে এবার আমাকে বলো যে তার স্মরণ কোনটা নিবা। এফ ডট এস যখন করবা তাহলে এস কোনটা নিবা, স্মরণ কোনটা নিবা? পারতেছো কি? পারতেছো না, ঠিক আছে। চলো এবার আমরা একটু দেখার চেষ্টা করি। সাপোজ আলটিমেটলি আমি যদি এটার মধ্যে অনেকগুলো কণা নিয়ে ঘটিত না, মানে এরকম ছোট ছোট কণার কথা যদি চিন্তা করি, তাহলে এইখানে একটা কণা আছে, যেইটার এখানে একটা কণা আছে, এই কি করতেছি আমি বলতো, সাপোজ এটার এইখানে একটা কণা আছে, ওইটার যে স্মরণটা, এই স্মরণটা হচ্ছে সাপোজ আমাদের H1 এরকম। তারপর এইখানে একটা কণা আছে, এইটাকেও নিতে হবে, তাহলে এইটার যে স্মরণটা এটাকে ধরলাম আমরা H2, ঠিক আছে। এরপরে আবার এইখানে একটা কণা আছে, এইটার যে স্মরণটা সেটা চিন্তা করতে পারি H3। তাহলে ব্যাপারটা বুঝতে পারছো কি? আমাদের এই একটা বস্তু কণার ক্ষেত্রে অনেকগুলা কণা আছে, এই প্রত্যেকটা কণাকে যদি ওই জায়গায় নিয়ে যেতে হয়, তাহলে আমাদের প্রত্যেকটা কণার কিন্তু আসলে আমাদের যে ডিফারেন্সটা, মানে স্মরণটা ডিফারেন্ট। প্রত্যেকটা কণার স্মরণ কিন্তু দেখতে পাচ্ছি কি ডিফারেন্ট। তাহলে এখন আলটিমেটলি আমার কাজ, আমাকে যদি বের করতে হয় যে এই কণাটাকে এই জায়গায় নিয়ে যেতে হবে, তাহলে আমার কি করতে হবে, প্রত্যেকটা কণাকে নিতে হবে, প্রত্যেকটা কণার স্মরণ নিতে হবে, এরপর প্রত্যেকটা কণাকে নিতে কতটুকু কাজ করতে হবে সেটা বের করে আলটিমেটলি আমার যোগ করতে হবে। বুঝছো ব্যাপারটা? কি করতে হবে আবার রিক্যাপ করে দেই। প্রত্যেকটা কণা হিসাব করব, প্রত্যেকটা কণাকে নিতে কতটুকু ডিস্টেন্স লাগবে সেটা হিসাব করব, তারপর প্রত্যেকটা কণাকে নিতে কতটুকু কাজ করতে হবে, প্রত্যেকটা কণার কাজের যোগফল করলে আলটিমেটলি আমাদের মোট কাজটা পেয়ে যাবো। বুঝছো ব্যাপারটা? তাহলে দেখতে পাচ্ছ কত ডিফিকাল্ট, ভালোই কিন্তু ডিফিকাল্ট, প্রত্যেকটা কণাকে বের করতে হবে। এখন এই ডিফিকাল্ট কাজটা সহজ করার জন্য আমরা যে ফর্মুলাটা অ্যাপ্লাই করি বা আমরা যে জিনিসটা অ্যাপ্লাই করি সেটা হচ্ছে আমাদের ভর কেন্দ্র। সেটা আমরা কি করি, ভর কেন্দ্র। আরেকটা ওয়ার্ড শুনে থাকবে ভার কেন্দ্র, দুটি আলোচনা করবো। সো হয়তো বা নিউটনিয়ান মেকানিক্সে হালকা করে হইলেও একটু ভাইবটা পাইছো ভর কেন্দ্র বা ভার কেন্দ্র, বাট আলটিমেটলি এখানে আমরা একদম ডিটেলস দেখবো, যে একদম ডিটেলস দেখবো না, আসলে ভর কেন্দ্র ভার কেন্দ্রের ব্যাপারটা আসলে ডিটেলস এখানে নাই। সো যেটা বললাম যে আমি যদি সাপোজ এখানে আমরা কি করবো, ভর কেন্দ্র নিয়ে কাজ করবো, কি কাজ করবো, ভর কেন্দ্র নিয়ে কাজ করবো, ঠিক আছে। সো ভর কেন্দ্রের ব্যাপারটা হচ্ছে এইটা, যে সাপোজ আমি একটা কি করলাম, আমি একটা কণা নিলাম, বস্তু কণা নিলাম, এই বস্তু কণা নিলাম, ঠিক আছে, এই বস্তু কণা নিলাম। এখন আমি কোন একটা জিনিস ক্যালকুলেশন করবো, কোন একটা জিনিস সামথিং কিছু একটা কোন একটা প্যারামিটার বের করবো এটার, ঠিক আছে। কোন একটা কি করলাম, প্যারামিটার বের করবো, যেখানে আমি কি করলাম, প্রত্যেকটা বস্তু কণাকে কাজ করলাম। বস্তু কণা এটা হচ্ছে আমাদের সাপোজ M1, এটা হচ্ছে আমাদের সাপোজ M2, তারপর এখানে একটা বস্তু কণা আছে, এখানে আমাদের M3, আরও আছে সেটা হচ্ছে সাপোজ আমাদের এই একটা বস্তু কণা হচ্ছে আমাদের Mn, এবং অনেকগুলো বস্তু কণা আছে। তাহলে এই প্রত্যেকটা বস্তু কণাকে দিয়ে আমি কোন একটা জিনিস বের করলাম, কোন একটা জিনিস কি সাপোজ বের করলাম, সাপোজ W বের করলাম, কাজ বের করলাম, ঠিক আছে। ওই কাজটা করলে যেটা হবে, ওই কাজটা করলে যোগ করলে যেটা আনসারটা হবে, আমি যদি এই প্রত্যেকটা জিনিসের ভরটাকে, বস্তু কণার ভরটাকে, মানে হচ্ছে পুরো বস্তুটার যে ভর আছে সেটাকে যদি কোনো একটা বিন্দুতে কল্পনা করতে পারি, সাপোজ এই বিন্দুতে কল্পনা করলাম, এই যে এই বিন্দুতে কল্পনা করলাম যেখানে তার ভরটা হচ্ছে আমাদের M, এই এমটাকে আমরা বলতে পারি প্রত্যেকটা বস্তু কণার ভরের যোগফল। এই এমটাকে আমরা কি বলতে পারি, বস্তু কণা হচ্ছে আমাদের M1 হইতে পারে, M2 হইতে পারে, M3 হইতে পারে, প্লাস ডট 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 প্লাস ডট 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 M টু দি পাওয়ার Mn। বুঝছো ব্যাপারটা? মানে পুরা বস্তু কণার ভর কেমন হবে, পুরো বস্তুটা ভর কেমন হবে, প্রত্যেকটা বস্তু কণার ভরের যোগফল। তাহলে এই ভরটাকে যদি আমি কোনো একটা বিন্দুতে কল্পনা করতে পারি, যেটার ফলে এই পুরা ক্যালকুলেশন এটার দ্বারা যে, মানে যেটা বের করতেছিলাম, ধরো কাজ বের করতেছিলাম, তাহলে এই বিন্দুতে যদি কল্পনা করে যদি কাজ বের করি, যেটা আনসার হবে, এই প্রত্যেকটা বস্তু কণার যদি ক্যালকুলেশন করে যোগ করে দিই, আনসারটা একই হবে। ব্যাপারটা বুঝছো? আরেকবার বুঝাই, সেটা হচ্ছে এখানে আমাদের অনেকগুলো বস্তু কণা আছে, তাহলে এই বস্তু কণাগুলোকে আলাদা আলাদা হিসাব করে আমি যেই জিনিসটা বের করতে চাচ্ছি, ওই জিনিসটা যদি আমি খুব সিম্পলি যদি আমি এই পুরো বস্তু কণাগুলোর ভরটাকে একটা বিন্দুতে কল্পনা করে সেম আনসার পাই বা সেম রেজাল্ট পাই, তাহলে ওই পয়েন্টটাকে আমরা বলতেছি কি, ভর কেন্দ্র। বুঝছো? তাহলে এবার আমরা এখানে যেটা বের করতেছিলাম সেটা হচ্ছে আমাদের এই বস্তু কণাটাকে এখানে উঠাইতে কতটুকু কাজ করতে হয়, ঠিক আছে। তাহলে এই যে কাজের ব্যাপারটা খুব সিম্পল, প্রতিটা বস্তু কণার ভর আছে বা বস্তু কণাকে উঠাইতে কতটুকু কাজ করতে হবে সেটা বের করলাম। ওইটা যদি আলটিমেটলি আমাদের
পুরো ভরটাকে যদি একটা বিন্দুতে কল্পনা করি, ধরো এই বিন্দুতে কল্পনা করলাম, এই বিন্দুতে কল্পনা করে এইটাকে যদি উঠাইতে যতটুকু কাজ করতে হচ্ছে, যদি আনসারটা সেম আসে, তাহলে আলটিমেটলি আমরা বলতেছি এটা আমাদের ভর কেন্দ্র। তাহলে আলটিমেটলি আমাদের কি করতে হবে, প্রতিটা বস্তু কণা নিয়ে চিন্তা করলে হবে না, দরকার নাই এত করার। আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের কোনো একটা বিন্দুতে পুরো ভরটাকে কল্পনা করবো, ওই বিন্দুটাকে আমরা বলতেছি ভর কেন্দ্র। তাহলে ওই ভর কেন্দ্রটা কিভাবে বের করে, খুবই সিম্পল কথা, আমরা বের করা শিখাই দিব তোমাকে। ওই ভর কেন্দ্রটা কি করা, বের করা আমরা শিখাই দিব। ওকে, এতটুকু বুঝলেই হলো। আচ্ছা, এবার ভর কেন্দ্রের সাথে আরেকটা ওয়ার্ড তুমি শুনছো, সেটা হচ্ছে আমাদের ভার কেন্দ্র। ঠিক আছে, সো ভার কেন্দ্রটাকেও খুবই সিম্পলি আমি তোমাকে একটা আলোচনা করে দিই, খুবই সিম্পল কথা, আস্তে আস্তে আলোচনা করে দিই। সো এই হচ্ছে একটা বস্তু, এই বস্তুটারও সেম অনেকগুলা কি আছে, অনেকগুলা কণা আছে। সো সাপোজ এই একটা কণা, সাপোজ এই একটা কণা, এই একটা কণা সাপোজ M1, তাহলে এইটার একটা কি থাকবে, এটা একটা অভিকর্ষজ বল থাকবে বা অভিকর্ষজ কি থাকবে, এটাকে আমরা কি বলি, ওজন থাকবে M1। এখানে একটা ভর আছে সাপোজ এটা আমাদের M2, তাহলে এখানে একটা কি থাকবে, তার একটা কি থাকবে, M2G থাকবে। তারপর ধরো এখানে একটা থাকবে যেটা আসলে সাপোজ আমাদের M3G, এরকম অনেকগুলো কণা থাকবে বা অনেকগুলো কণা অনেকগুলো ওজন থাকবে। ঠিক আছে, তোমরা ম্যাথ যখন পড়বা তখন তুমি দেখতে পাবা যে একই দিকে যদি প্যারালালি কণা থাকে, মানে কণার ধরো ফোর্স থাকে বা ভেক্টর থাকে, তাহলে তাদের লব্ধি যেটা আছে, তাদের লব্ধিটা একদম মাঝ বরাবর কাজ করবে। কি কাজ করবে, মাঝ বরাবর এই কোনো একদিকে কাজ করবে। ঠিক আছে, সেম এটারও ক্ষেত্রে লব্ধি করলে আলটিমেটলি আমাদের এই বরাবর কাজ করবে। ঠিক আছে, এটা এখন যদি কেউ না বুঝে থাকো, বোঝার কোনো দরকার নেই, জাস্ট এতটুকু মাথায় রাখো যে এই যে দেখো আমাদের M1G আছে, M2G আছে, M3G আছে, প্রত্যেকটা বস্তুকণার আলাদা আলাদা কি আছে, অভিকর্ষজ বল আছে বা ওজন আছে। এই ওজনগুলোকে লব্ধি করলে আলটিমেটলি আমরা কোনো একটা বিন্দুতে পাবো, যে বিন্দুতে আসলে আমাদের পুরা বলগুলো লব্ধি কাজ করতেছে, পুরা বলগুলার কি লব্ধি কাজ করতেছে। তাহলে ওই পয়েন্টটাকে আমরা বলতে পারবো যে ওই পয়েন্টে আসলে আমাদের পুরো বস্তুটার ভারটা কাজ করতেছে, বা ভার মানে কি, ওজন কাজ করতেছে। বুঝা গেছে? তাহলে আলটিমেটলি আমরা বলতে পারি যে এই পুরো একটা বস্তুর কথা যদি চিন্তা করি, এই বস্তুটার যে পয়েন্টে বা যে বিন্দুতে আমাদের পুরা বস্তুটার ওজন কাজ করতেছে, তাকে আমরা বলতেছি কি ভার কেন্দ্র। ঠিক আছে, এখন দেখো ব্যাপারটা বুঝো, সাপোজ আমি এই কলমের কথা যদি চিন্তা করি, এই কলমের ধরো এখানে একটা কি আছে, বস্তুকণা আছে, এখানে একটা বস্তুকণা আছে, এই বস্তুকণার জন্য তার একটা কি আছে, অভিকর্ষজ বল আছে, এই বস্তুকণার জন্য তার ওজন আছে। সেম এগুলোকে লব্ধি করতে করতে এমন একটা পয়েন্ট পাবো, ধরো মাঝামাঝি কিছু একটা হওয়ার কথা, যে কোনো একটা পয়েন্ট পাবো যেখানে তার আসলে পুরো বস্তুটার আসলে কি কাজ করতেছে, ওজন যেটা আছে, ওজনের লব্ধি কাজ করতেছে, বা বলা যায় যে পুরো বস্তুটার আসলে কি হচ্ছে, ভারটা বা ওজনটা আসলে ওই পয়েন্টে কাজ করতেছে। তাহলে ওই পয়েন্টে যদি কাজ করে, ওই পয়েন্ট বরাবর যদি উপর দিকে বল প্রয়োগ করা যায়, তাহলে তো বস্তুটা স্থির থাকবে না। তাহলে দেখো এই যে দেখো, আমি আলটিমেটলি চেষ্টা করলে ওই ভার কেন্দ্রটা বের করতে পারবো। এই যে দেখো, এই যে ভার কেন্দ্রটা বের করছি। তাহলে আলটিমেটলি আমরা কি বলতে পারি, এই যে এই পয়েন্টে আলটিমেটলি বলতো আমাদের পুরো বস্তুটা ভারটা বা ওজনটা কাজ করতেছে। এর ফলে আমি এটা বিপরীত দিকে যদি বলটা প্রয়োগ করি, তাহলে বস্তুটা আসলে কি আছে, এই যে দেখো স্থির অবস্থায় আছে। বুঝছো, অন্য কোনো দিকে দেখো এটাতে করলে পড়ে যাবে। এই হচ্ছে কথা, আলটিমেটলি আমাদের ভারটা আমরা পেয়ে গেছি। এখন প্রশ্ন হচ্ছে ভাই, ভার আর ভর কি, ভার কেন্দ্র আর ভর কেন্দ্র কি একই কিনা? ইংলিশটা ডিফারেন্ট, সেটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে কি সেন্টার অফ গ্র্যাভিটি, আর এটা হচ্ছে আমাদের কি সেন্টার অফ ম্যাস। ডিফারেন্ট, ঠিক না? তার মানে একটাতে আমরা কি নিয়ে কাজ করতেছি, আমরা ভর নিয়ে কাজ করতেছি, আরটাতে আমরা ভার নিয়ে কাজ করতেছি বা ওজন নিয়ে কাজ করতেছি। বাট আমাদের লেভেলে এসে আমাদের ভর কেন্দ্র আর ভার কেন্দ্র একই, ভর কেন্দ্র ভার কেন্দ্র একই। কোনো একটা জায়গায় যদি আমাদের ভার বা ওজন কাজ না করে, ধরো আমরা যদি মহাকাশে চলে যাই, যেখানে আমাদেরকে ওজন কাজ করতেছে না, কারণ আমাদের জি এর মান 0, তাহলে ওইখানে আলটিমেটলি আমাদের বলা যায় যে ওখানে জি এর মান যখন 0 হয়, তখন আমাদের ভার নিয়ে কাজ করতে পারবো না, তখন আলটিমেটলি আমাদের ভর কেন্দ্র নিয়ে কাজ করতে হবে। বা নর্মাল কেসে, বাট বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ভর আর ভার কেন্দ্র একই, ভর আর কি ভার কেন্দ্র একই। এখন ভর আর ভার কেন্দ্র এখন কিভাবে বের করবো, সেই ব্যাপারটা আমরা একটু দেখার চেষ্টা করবো। সেই ব্যাপারটা কি করবো, আমরা দেখার চেষ্টা করবো। ঠিক আছে, দেখো এখন দেখো, সবার আগে কথা হচ্ছে যে ভর কেন্দ্র বা ভার কেন্দ্র কেন বের করতে হবে সেটা বুঝছো কিনা। আমরা দেখছি, এই যে এটা দেখছি যে কোনো একটা বস্তু কণার ক্ষেত্রে আলটিমেটলি সরণ কোনটা সেটা আমরা বের করতে পারতেছি না। তো আমরা কি করবো, ভর কেন্দ্রে সরণ নিব বা ভার কেন্দ্রে সরণ নিয়ে কাজ করব, তাহলে আলটিমেটলি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে কোনো একটা বস্তুর ক্ষেত্রে সরণ যখন আমরা দেখতে পাচ্ছি না, কোনো একটা বস্তু কণা নাই, অনেকগুলো বস্তু কণা, তাহলে আমরা কি করবো, ভার কেন্দ্রে সরণ নিব। তাহলে ভার কেন্দ্রটা বের করার চেষ্টা করি, চলো। তাহলে ভার কেন্দ্রটা বের করার জন্য আলটিমেটলি আমরা দেখো অনেকগুলো শেপ নিয়ে কাজ করবো। কি করবো, অনেকগুলো শেপ নিয়ে কাজ করবো। শেপের ক্ষেত্রে আলটিমেটলি তোমাকে একটা সূত্র মুখস্থ করাই দিব, যে সাপোজ আমি একটা সাপোজ এই হচ্ছে একটা কি বলতো, একটা লাঠি, এই হচ্ছে একটা লাঠি যার দৈর্ঘ্য তার দৈর্ঘ্য সাপোজ এল, তার দৈর্ঘ্য সাপোজ কি এল, এল মানের একটা কি আছে, এটা কি বলে, লাঠি বা কিছু একটা সাপোজ। সো এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের এল, এটা হচ্ছে আমাদের কি বলতো এল, এই যে এল মানের একটা কি নিলাম, লাঠি নিলাম, যেটা হয়তো বা প্রস্থটা খুব একটা বেশি না, প্রস্থটা খুব একটা বড় না। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা জিনিস মুখস্থ করবো বা একটা জিনিস মাথায় রাখবো, কোনো একটা জিনিসকে আমি যদি
কোনো একটা প্লেন বরাবর বা প্লেন চিন্তা করবো না, এখানে আমরা সব 2D নিয়ে কাজ করব। তাহলে কোনো একটা কাজ বরাবর জন্য বা কোনো একটা লাইন বরাবর যদি আমি সমান 2 ভাগে ভাগ করতে পারি, তাহলে ওই লাইনের মাঝখানেই আলটিমেটলি আমাদের বলা যায় যে ভারকেন্দ্র বা ভরকেন্দ্রতা থাকবে। বুঝো না এই ব্যাপারটা? চলো আমরা বুঝি। সেটা হচ্ছে আমাদের এই লাইনটা দেখো, এই লাইনটাকে আমি যদি 2টা ভাগে ভাগ করতে চাই, সমান 2 ভাগে যদি ভাগ করতে চাই, তাহলে আমরা কি করবো বলতো? সমান 2 ভাগে যদি ভাগ করতে চাই, তাহলে আলটিমেটলি বলা যায় যে আমাদের একদম এই বরাবর এই যে ধর একদম মাঝ বরাবর সাপোজ এই এতটুকু, আমি ঠিক একদম মাঝ বরাবর করতে পারতেছি না, যাই হোক। সো আলটিমেটলি আমার দেখো এই বরাবর যদি আমি কাটি, তাহলে আলটিমেটলি সমান 2 ভাগে ভাগ হচ্ছে না। তাহলে আলটিমেটলি আমরা সমান 2 ভাগে ভাগ করার জন্য আলটিমেটলি আমরা বলতে পারি যে এই লাইন বরাবরই আলটিমেটলি আমাদের কি থাকা, ভারকেন্দ্র থাকার কথা। তখন ভারকেন্দ্র তো বস্তুর মধ্যে থাকতে হবে, তাহলে আমাদের এই পয়েন্টটা আসলে কি বলতো, ভারকেন্দ্র প্রকাশ করবে। এই পয়েন্টটা কি করবে, ভারকেন্দ্র প্রকাশ করবে। তাহলে পুরো বস্তুরা ভারকেন্দ্র চিন্তা না করে আমি এই পয়েন্টটা নিয়ে কাজ করতে পারলে আমাদের হইলো পুরো বস্তুটা ভরটা আমি এই পয়েন্টে চিন্তা করবো। বুঝা গেছে? তাহলে আমাদের এই পার্টটুকু কত হবে, এই পার্টটুকু হয়ে যাবে আমাদের L/2, এই পার্টটুকু হয়ে যাবে আমাদের L/2, আর এই পার্টটুকু হয়ে যাবে আমাদের কত, L/2। ঠিক আছে, এই তো বুঝা গেছে। আমাদের দুইটাই কি বলতো, L/2 হবে। এই যে এটাকে আমরা ধরো 1 নাম্বার বললাম। এবার 2 নম্বরে আলটিমেটলি আমরা ধরো সাপোজ চিন্তা করলাম যে আমরা কি করলাম, এরকম একটা লাঠি নিলাম, যেটার আসলে আমাদের কি আছে, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে। দৈর্ঘ্য আছে কি, প্রস্থ আছে। তাহলে আলটিমেটলি ধরো সাপোজ আমরা যদি ম্যাথটা করি, তাহলে দেখো আমাদের দৈর্ঘ্য সাপোজ আমাদের L, 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 আর এটা যে প্রস্থ আছে সাপোজ এটাকে বললাম আমরা B, এটাকে বললাম আমরা কি B। তাহলে এটাকে আমরা করার চেষ্টা করি, চলো তো ট্রাই করো। সো ট্রাই করার ক্ষেত্রে আলটিমেটলি আমরা কি করব, আমরা সবার আগে একটা সমান 2 ভাগে ভাগ করার চেষ্টা করব। সমান 2 ভাগে যদি ভাগ করি, তাহলে আলটিমেটলি আমরা দেখা এই যে এই বরাবর যদি ভাঙি বা এই যে এই বরাবর যদি কাটি, তাহলে আমরা সমান 2 ভাগে ভাগ হচ্ছে, কিন্তু সমান 2 ভাগে ভাগ হচ্ছে না, এই পার্ট একটা, এই পার্ট একটা। আলটিমেটলি আমরা কি বলতে পারি যে এই লাইন বরাবর কোন এক জায়গায় আমাদের ভারকেন্দ্র আছে। এন্ড আমরা কি বলতে পারতেছি কোন লাইন, মানে এই লাইনের কোথায় আছে বলতে পারতেছি না। এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে। এবার কি করবো, আমরা আরেকভাবে চেষ্টা করব যে এটা কি করব, আরেকভাবে সমান 2 ভাগে ভাগ করার চেষ্টা করব। চলো করার চেষ্টা করি। সেটা হচ্ছে আমরা চাইলে এটাকে আমরা এই যে সমান এই 2 ভাগে ভাগ করতে পারি। বুঝছো ব্যাপারটা? মানে এই যে উপর নিচ 2 ভাগে ভাগ করতে পারি, এই উপরের পার্টটুকু একটা, এই নিচের পার্টটুকু একটা, এটাও কিন্তু সমান 2 ভাগে ভাগ হচ্ছে। তাহলে আলটিমেটলি আমরা বলতে পারি এই লাইন বরাবরও কি থাকবে, আমাদের ভারকেন্দ্র থাকবে। তাহলে এই লাইন বরাবরও ভারকেন্দ্র আছে, এই লাইন বরাবর ভারকেন্দ্র আছে। কখন খাটবে, কখন দুইটা সত্য হবে, যখন আলটিমেটলি আমাদের ভারকেন্দ্রটা আমাদের এই জায়গায় থাকবে। বুঝছো? কখন সমান হবে, সত্য হবে এই দুইটা সত্য। একটা হচ্ছে আমাদের এই লাইন বরাবর থাকতে হবে, এই লাইন বরাবর থাকতে হবে। কখন, যখন আলটিমেটলি বলা যায় যে আমাদের এটা এ পয়েন্টে আছে। তাহলে এই পয়েন্টটা আমাদের এই লাইন বরাবর আছে, এই লাইন বরাবর আছে, তখন আলটিমেটলি আমাদের ভারকেন্দ্র বলতে পারি কোনটা, এইটা। বুঝছো? তাহলে আমাদের ভারকেন্দ্র কোথায় আছে দেখো তো, আমরা বলতে পারি এইটা আছে আমাদের, এটা B/2 তে, B/2 উচ্চতায়, এটাও আমাদের B/2 উচ্চতায় আছে। আবার এটাও সেম কাহিনী বলতে পারি, এটা আমাদের L/2 তে আছে, এটা আমাদের কোথায় আছে, আমাদের L/2 তে আছে। এটা আমাদের কিসে আছে, L/2 তে আছে। বুঝছো ব্যাপারটা? এই তো মোটামুটি আমাদের দুইটা জিনিস শেষ। এইবার আমরা আরো কিছু দেখার চেষ্টা করি। সাপোজ আমাদেরকে দেওয়া আছে, সাপোজ দেওয়া আছে এরকম কিছু একটা দেওয়া আছে, এরকম কিছু দেওয়া আছে, যেটা সাপোজ আমাদের, এটা আমাদের বর্গক্ষেত্র। এটা আমাদের কি বলতো, বর্গক্ষেত্র। এইটার যে দৈর্ঘ্যটা সেটা হচ্ছে সাপোজ আমাদের এতে, দৈর্ঘ্য হচ্ছে আমাদের এতে, আর প্রস্থ আমাদের কি হবে, এ হবে। প্রস্থ আমাদের কি হবে, এ হবে। তাহলে বলো তো এইটা ভারকেন্দ্র কোথায় অবস্থান করতেছে। দেখো এইটা ভারকেন্দ্র তুমি সেমভাবে বের করতে পারো। কিভাবে বের করতে পারো, সেটা হচ্ছে আমরা এই যে এইভাবে একবার ভাগ করবো, এইভাবে একবার ভাগ করবো না। তোমার যদি মনে হচ্ছে ভাই আমি এভাবে করতে চাচ্ছি, একটু অন্যভাবে করা, চলো দেখার চেষ্টা করি। এই যে এইখান থেকে এই কর্ণ থেকে এই কর্ণ যদি ভাগ করি, তাহলে আলটিমেটলি আমাদের দেখো তো দুইটা ভাগ হচ্ছে না, সমান হচ্ছে তো। তাহলে সেম কেস আমি কি করবো, আবার এইখান থেকে আলটিমেটলি আমরা এইখান পর্যন্ত টানবো, তাহলে সেম কেস আমাদের দুইটা ভাগে ভাগ হচ্ছে। তাহলে আবার সেম কেস এই লাইন বরাবরও থাকবে, এই লাইন বরাবরও থাকবে। তাহলে আলটিমেটলি আমাদের ভারকেন্দ্র কোথায় অবস্থান করতেছে, একদম এই দুইটা মাছের ইন্টারসেকশন, হচ্ছে ছেদক বরাবর, আর যেখানে ছেদ করতেছে ওইটা বরাবর আমাদের কি আছে, ভারকেন্দ্র আছে। তাহলে এটা হয়ে গেছে আমাদের কি ভারকেন্দ্র। তাহলে এটা আমাদের বলা যায় যে এটা আমাদের A/2 তে আছে, A/2 উচ্চতায় আছে। আবার এটা আমাদের এখান থেকে যদি শুরু করি, বা এটা যদি আমরা চিন্তা করি, তাহলে এটা আমাদের ধরো A/2, এটাও সাপোজ A/2। এই যে দেখতে পাইছো? তাহলে এই ব্যাপারটা আলটিমেটলি আমরা এখান থেকে বুঝে ফেলতে পারলাম। তো একটু আরো কঠিনে যাই, একটু কঠিনে যাব। সো কঠিনে যাওয়ার জন্য এটাকে আমরা এভাবে আরেকটু লাইন টেনে দিলাম। কি করলাম, লাইন টেনে দিলাম। এবার আমরা যেটা করবো, একটা বৃত্ত নিব। কি নিব, একটা বৃত্ত। সো বৃত্তটা হচ্ছে সাপোজ এরকম, বৃত্তটা সাপোজ কি এরকম, বৃত্তটা সাপোজ কি এরকম, একটু বড় নিয়ে ফেলছি মনে হয়।
আহা, ঠিক আছে, এই যে একটা বৃত্ত নিলাম, ঠিক আছে। এখন বৃত্তকে আমার কি করতে হবে, আবার সেম সমান দুই ভাগে ভাগ করার চেষ্টা করতে হবে। চলো করার চেষ্টা করি, খুবই সিম্পল ব্যাপার। এটাকে যদি আমি ব্যাস বা ব্যাসার্ধ বরাবর যদি ভাগ করে ফেলি, তাহলে তো আর সমান দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে না। সমান দুই ভাগে ভাগ হচ্ছে যাচ্ছে না, হ্যাঁ সমান দুই ভাগে ভাগ হয়ে গেছে। দেখো এই ভাগ আর এই ভাগ, তাহলে এটাকে আরেক ভাগে ভাগ করতে পারি। দেখো এই যেভাবে করলে তো সমান দুই ভাগে ভাগ হচ্ছে, দেখো সমান দুই ভাগে ভাগ হচ্ছে না, সমান দুই ভাগে ভাগ হচ্ছে। তাহলে আলটিমেটলি আমাদের ইন্টারসেকশন কোথায় করতেছে, ইন্টারসেক্ট করতেছে আমাদের এই যে কেন্দ্রে। তাহলে এই কেন্দ্রটাই আসলে আলটিমেটলি বলা যায় যে আমাদের কি ভার কেন্দ্র প্রকাশ করতেছে বৃত্তাকার বস্তুর ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে দেখো এটা হয়ে গেছে আমাদের কি বলতো বৃত্তাকার বস্তুর ক্ষেত্রে ভার কেন্দ্র, যেটা আমাদের বলা যায় যে কোথায় আছে, এখানে আমাদের রেডিয়াস বরাবর, রেডিয়াস ধরো এই এটাও আর এটাও আর, তাহলে ব্যাপারটা তো বুঝতে পারলাম, ঠিক আছে। এখান থেকে চিন্তা করলে আর দূরত্বে, উপরে চিন্তা করলে আর দূরত্বে, বুঝা গেছে। আচ্ছা, এবার একটা ত্রিভুজের কথা চিন্তা করি। চলো কি করব, একটা ত্রিভুজের কথা চিন্তা করি। ধরো এই হচ্ছে আমাদের একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ চিন্তা করলাম। তাহলে ত্রিভুজের ক্ষেত্রে আলটিমেটলি আমাদের বলা যায় যে আমাদের যে মধ্যমা যেটা আছে, সাপোজ এই কৌণিক বিন্দু থেকে আমি চিন্তা করি, এই কৌণিক বিন্দু থেকে ওই যে একটা বাহু আছে, ওই বাহুর যে মাঝামাঝি যে পয়েন্টটা আছে, ওই মাঝামাঝি পয়েন্ট যদি একটা লাইন যদি টেনে ফেলি, তাহলে ওইটাকে আমরা বলি কি মধ্যমা, ওইটাকে আমরা কি বলি মধ্যমা। তাহলে এই মধ্যমাটা কীভাবে বের করবো, মধ্যমাটা জাস্ট এখানে এ পয়েন্ট থেকে ওই যে বাহু আছে ওইটা কি হবে মাঝামাঝিতে নিয়ে যাবো, এই যে মাঝামাঝিতে নিয়ে গেলাম, মাঝামাঝিতে নিয়ে গেলাম, তাহলে আলটিমেটলি আমরা বলতে পারি এটা একটা মধ্যমা, ঠিক আছে। সেম কেস আরেকটা জিনিস করি, তাহলে এটাকে আমরা মানে মধ্যমাটা কি করছে সমান দুই ভাগে ভাগ করছে, এটা একটা ভাগ এটা একটা ভাগ, ক্ষেত্রফল চিন্তা করলে এটা একটা ভাগে ক্ষেত্রফল, ওইটা একটা ক্ষেত্রফল, দুইটা ক্ষেত্রফল হবে সমান। তাহলে আবার এই কৌণিক বিন্দু থেকে যদি চিন্তা করি, তাহলে আলটিমেটলি আমাদের এখানে কি করতে হবে, এই যে এটা একটা টানতে হবে, তাহলে এটা একটা মধ্যমা পাইছি। তাহলে আমাদের এই মধ্যমা বরাবর থাকার কথা, ভরকেন্দ্র এই মধ্যমা বরাবর থাকার কথা। তাহলে কখন এটা সূত্র হবে, যখন আলটিমেটলি আমাদের এই ইন্টারসেকশন বরাবর কি ভারকেন্দ্র থাকবে, বুঝা গেছে। তাহলে আলটিমেটলি আমরা চিন্তা করতে পারি যে মধ্যমা দুইটাকে বা মধ্যমা তিনটাকে যে পয়েন্টে একটা ইন্টারসেক্ট করা যায়, সেই পয়েন্টটা হচ্ছে আমাদের কি বলতো ভারকেন্দ্র, বুঝা গেছে। আচ্ছা, আচ্ছা তাহলে এবার আর কি করা যায় বলতো, এবার আর কি করা যায়, আর এবার আমরা আয়তক্ষেত্র চিন্তা করতে পারি। খুবই সিম্পল কথা, আয়তক্ষেত্র যদি চিন্তা করি, যে ধরো সাপোজ এরকম একটা আয়তর ক্ষেত্রে অবশ্য সিম্পল, যে দেখো আলটিমেটলি আমরা কি করতে হবে, আলটিমেটলি আমাদের কি করতে হবে, সমান দুইটা ভাগে ভাগ করতে হবে, তাই তো। তাহলে এইভাবে একটা সমান দুই ভাগে ভাগ করা যাচ্ছে, সমান দুই ভাগে ভাগ করা যাচ্ছে, তারপর এইটাকেও সমান দুই ভাগে ভাগ করা যাচ্ছে। তাহলে আলটিমেটলি আমাদের এই যে ইন্টারসেকশন যেটা আছে, সেটা হচ্ছে আমাদের কি বলতো ভারকেন্দ্র প্রকাশ করতেছে। তাহলে এটাও যদি হয় এল, এটা যদি হয় বি, এটা যদি হয় আমাদের এল আর এটা যদি হয় বি, তাহলে এই পয়েন্টটা কোথায় আছে, এই পয়েন্ট আছে আমাদের L/2-তে, আর এই পয়েন্টটা কোথায় আছে, এই পয়েন্ট আছে আমাদের কত B/2-তে। বুঝছো ব্যাপারটা, খুব একটা কি কঠিন কিছু না, খুব একটা কঠিন কিছু না, ঠিক আছে। এই তো এরপর আমরা কুয়ার ম্যাথের কথা যদি চিন্তা করি, তাহলে কুয়ার ম্যাথটা আমরা যেহেতু নেক্সট ক্লাসে দেখবো, তাহলে কুয়ার ম্যাথটা নেক্সট ক্লাসে আলটিমেটলি আলোচনা করবো, বুঝা গেছে। আচ্ছা, এই তো তাহলে এত পর্যন্ত খুব সুন্দর করে নোট করে ফেলো যে আসলে কোনটা আসলে কিভাবে আমরা ভারকেন্দ্র বা ভরকেন্দ্র যেভাবে কীভাবে বের করতে পারি আর কি। এর বাইরে যদি ভরকেন্দ্র ভারকেন্দ্র বের করতে হয়, ওটা আমরা আসলে আস্তে আস্তে দেখবো, প্যারা নেই, ঠিক আছে। আচ্ছা, সো এবার আমরা কয়টা ম্যাথ করি, চলো কি করি, কয়টা ম্যাথ করি। দেখো এটা দেখো, বলে দেওয়া আছে যে 1 কেজি ভর এবং 80 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি দণ্ডকে, তাহলে আমাদেরকে বলে দেওয়া আছে 1 কেজি ভর, যে দণ্ড যেটা আছে সেটা ভর হচ্ছে আমাদের 1 কেজি, তারপর সেটা যে লেন্থ যেটা আছে সেটা আমাদের বলে দেওয়া আছে 80 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি দণ্ডকে উল্লম্বভাবে ঝুলাই দিছি, উল্লম্বভাবে কি করছি ঝুলাই দিছি। তাহলে আলটিমেটলি আমরা এই জিনিসটাকে সিনারিওটাকে আঁকার চেষ্টা করি। তাহলে এটা সাপোজ হচ্ছে আমাদের একটা বলতো একটা ছাদ, তাহলে এটা যদি আমাদের একটা ছাদ হয়, তাহলে এটার সাথে আমরা কি করছি, আমরা একটা উল্লম্বভাবে একটা দণ্ড ঝুলাই দিছি, ঠিক আছে। তাহলে দণ্ডটা সাপোজ আমাদের এইটা, এই দণ্ডটা সাপোজ আমাদের এইটা, যেটা আসলে আমাদের দৈর্ঘ্য জানি এল জানি, সেটা কত দেওয়া আছে, যেটা হচ্ছে আমাদের বলে দেওয়া আছে 80 সেন্টিমিটার, ঠিক আছে। তো খুব সিম্পলি আমরা জিনিসটা লিখে ফেলি। তাহলে এটা হয়ে গেছে আমাদের ধরো সাপোজ এল, এটা সাপোজ আমাদের কি এল। সো আমরা সবার আগে আমরা কি করবো, আমরা আসলে আমরা ডিরেক্ট এল এর মানটা না বসে জাস্ট নর্মালি করতে থাকি, দেখি আনসারটা বের করতে পারি কিনা। সো এইটা হচ্ছে আমাদের সেই ঝুলানো আছে। এরপরে বসে উলম্বের সাথে 30 ডিগ্রি কোণে, কত ডিগ্রি কোণে, 30 ডিগ্রি কোণে। তাই এটাকে যদি আমি 30 ডিগ্রি কোণে ঘুরাই ফেলি, 30 ডিগ্রি সাপোজ 30 ডিগ্রি কোণে ঘুরাই ফেলছি, এই যে 30 ডিগ্রি কোণে ঘুরাই ফেলছি, এই যে না ধরো 30 ডিগ্রি কোণে ঘুরেছি, ঠিক আছে। তাহলে দেখা যাচ্ছে যে ধরো এই কোণটা হচ্ছে আমাদের কত, এই কোণটা 30, নাকি এই কোণটা 30 কি না, এই কোণটা 30 না। 30 কোণটা বের করার জন্য কি করতে হবে, আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে আমাদের সাপোজ আমি একটা চিন্তা করতে পারি, সাপোজ একদম মাঝ বরাবর একটা লাইন চিন্তা করতে পারি। সাপোজ ধরো আমি এরকম একটা লাইন চিন্তা করলাম, যে
এটার একদম মাঝ বরাবর একটা লাইন চিন্তা করলাম, তারপর এইটারও একদম মাঝ বরাবর একটা লাইন চিন্তা করলাম, ঠিক আছে, দুইটা মাঝ বরাবর লাইন চিন্তা করলাম, তাহলে আমরা বলতে পারি যে এই যে ঘুরাইছি এই কোণটা হচ্ছে আমাদের কত 30 ডিগ্রি, এই কোণটা হচ্ছে আমাদের কত 30 ডিগ্রি, ঠিক আছে, এটা আমাদেরকে বলে দিছে। বলছে উল্লম্বের সাথে 30 ডিগ্রি কোণে বিচ্যুত করা হয়েছে, মানে ঘুরানো হয়েছে, তাহলে অভিকর্ষের বিরুদ্ধে কৃত কাজ কত, কি বের করতে বলছে, অভিকর্ষের বিরুদ্ধে কৃত কাজ কত, বুঝছো তো? তাহলে এটা হচ্ছে আমাদের লাইনটা, বা এইটা হচ্ছে আমাদের সেই কি বলে এটাকে, মানে দ্বন্দ্বটা, যেটার উপর নিজ দিক বরাবর কাজ করতেছে কি এমজি বল কাজ করতেছে, নিজ দিক বরাবর কাজ করতেছে কি এমজি বল কাজ করতেছে, তাহলে আমার এমজি বলের বিরুদ্ধে কাজ করতে হবে, তাহলে আমার উপরের দিকে এমজি বল প্রয়োগ করতে হবে। তাহলে এভাবে যদি আমি 30 ডিগ্রি কোণে ঘুরাই, তাহলে আলটিমেটলি আমাদের কৃত কাজটা কত, অভিকর্ষ বলের বিরুদ্ধে, সেটা আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা, চলো বের করার চেষ্টা করি। এখন বলো, আমি যদি কাজটা বের করতে চাই, আমি যদি ধরো অভিকর্ষ বিরুদ্ধে যদি আমরা কৃত কাজটা ডাব্লিউ যদি বের করতে চাই, তাহলে আমাদের যেটা লাগবে এফ লাগবে, এস লাগবে, কস থিটা লাগবে, তাই না? এখন বলো, ফোর্স তো আমি জানি যে এইটা অভিকর্ষ বল কত এমজি, তাহলে এটা বিরুদ্ধে কাজ করলে আমাদের এমজি বলে প্রয়োগ করতে হবে, তাহলে আমরা বলে ফেললাম যে আমাদের এমজি। এখন বলো সরণটা কীভাবে বের করবো, বলো সরণটা কোনটা বের করবো বলো। আমি দেখো, আমি যদি সিম্পলি চিন্তা করি, আমি যদি ধরো সাপোজ সিম্পলি চিন্তা করলাম, এই কোণাটার কথা চিন্তা করলাম, এই কোণাটার কথা চিন্তা করলাম, এই কোণাটা এখন কোথায় আছে, এই কোণাটা এখন আছে এখানে, তাহলে এটাকে সরণ কতটুকু করছি বলো তো, উল্লম্বভাবে সরণ করছি এতটুকু সরণ করছি। এখন এই একটা কোণার কথা চিন্তা করলাম, এই কোণাটা এখন কোথায় আছে, এই কোণাটা সাপোজ আমাদের এইখানে আছে, তাহলে এটা কতটুকু সরণ করলাম, এই এতটুকু সরণ করলাম, ঠিক আছে। এবার এই কোণাটার কথা চিন্তা করি, এই কোণাটা এখন কোথায় আছে, এখানেই আছে, তাহলে এটা সরণ কতটুকু, এরান সরণ হচ্ছে 0, তাহলে বুঝতে ব্যাপারটা। তাহলে এইখানে একটা কোণা ছিল আর এইখানে একটা দণ্ডটাকে আমি ঘুরাই ফেলছি, তখন কোণাটা সাপোজ এই জায়গায় আছে, কোণাটা সাপোজ না আসলে এই জায়গায় আছে, তারা সরণ কত 0। তাহলে প্রত্যেকটা কোণার আলাদা আলাদা চিন্তা করলে আলটিমেটলি সরণ কিন্তু ডিফারেন্ট, সরণ কিন্তু ডিফারেন্ট। এই যে এই কোণাটা চলে গেছে এই জায়গায়, 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 তাহলে কোণাগুলো সরণ কিন্তু ডিফারেন্ট। তাহলে এতগুলো সরণে কাজ করলে কি হবে, মানে করলে চাইলে করতে পারো, ইন্টিগ্রেশন করে করতে পারো, বাট আলটিমেটলি আমরা অত কাহিনী করবো না। আমরা যেটা করবো কি, এখন ভার কেন্দ্র নিব, কি নিব, ভার কেন্দ্র নিব। তাহলে ভার কেন্দ্রের জন্য কি করতে হবে বলো তো, ভার কেন্দ্রের জন্য যেটা করতে হবে, আমরা ফার্স্টে এইটা ভার কেন্দ্রটা বের করার চেষ্টা করি। দেখো এইটা ভার কেন্দ্রটা খুবই সিম্পল ব্যাপার, এটাকে আমরা তো আগেই একটা এই সমান 2 ভাগে ভাগ করে ফেলছি, তাহলে এটাকে যদি আবার আরেকটা সমান 2 ভাগে ভাগ করি, সেটা হচ্ছে আমাদের এইভাবে ভাগ করতে পারি। এইভাবে ভাগ করলে আলটিমেটলি আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের এইটা হয়ে গেছে কত, এটা হয়ে গেছে কতটুকু বলো তো, এই এতটুকু হয়ে গেছে আমাদের L/2, এটা হয়ে গেছে কত আমাদের L/2, L/2 হচ্ছে আমাদের কত, এই যে এতটুকু হচ্ছে আমাদের কত L/2, বুঝা গেছে। তাহলে আমাদের কি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লম্ব যেটা মানে নর্মালি যেটা আছে সেটা আসলে আমাদের ভার কেন্দ্র কোথায় আছে, L/2 আছে, ঠিক আছে। তাহলে আমাদের এই হাইট থেকে চিন্তা করলে কোথায় আছে আমাদের বলো তো, হাইট থেকে চিন্তা করলে আমাদের কত কোথায় আছে, L/2 আছে। এটা কি করলাম, কোথায় আছে বলো তো, L/2 আছে। নর্মালি আমরা আগেও দেখছি এটা, এই যে L/2 আছে, ঠিক আছে। আচ্ছা, এবার এইটা ভার কেন্দ্রটা চিন্তা করি, এটা ভার কেন্দ্র কোথায় আছে, এটাও কাইন্ড অফ সেম, যে আলটিমেটলি আমরা চিন্তা করতে পারি এটাও আমাদের কোথায় আছে, L/2 আছে। ধরো এটাও আমাদের কোথায় আছে, L/2 আছে, তাহলে এটা হচ্ছে আমাদের বলতে L/2, এটা হয়ে গেছে আমাদের কত L/2, ঠিক আছে। এই তো এই যে L/2 আছে, ওকে। এখন আমরা দেখার চেষ্টা করব যে আমরা আসলে কাজ কিভাবে করব, আমাদের এমজি বরাবরই তো কাজ করব, তাই তো। তাহলে এমজি বরাবর না, আসলে এমজি বিরুদ্ধে কাজ করব, তাহলে এমজির বিরুদ্ধে কতটুকু সরণ হয়েছে সেটা বের করব। তাহলে আমরা যদি অভিকর্ষ বল যদি নিজ বরাবর কাজ করে, তাহলে ওই অভিকর্ষ বরাবর মানে ওয়াই এক্সিস বরাবরই কতটুকু তার সরণ হয়েছে, এটাকে আমরা বলি অভিকর্ষজ সরণ। অভিকর্ষীয় সরণটাকে আমরা বের করার চেষ্টা, ওটা বের করার জন্য কি করতে হবে বলো তো। দেখো দেখতে পাচ্ছি এইটা আছে আমাদের এইখানে, এটা আছে আমাদের কোথায় এইখানে, আর এইটার যে সরণটা আছে আমাদের এইখানে, তাহলে আসলে আলটিমেটলি সরণ কতটুকু হয়েছে, ওয়াই এক্সিস বরাবর এই এতটুকু না, বুঝছো। এটা বরাবর একটা লাইন টানলে আর এটা বরাবর একটা লাইন টানলাম, তাহলে এই যে একটা সরণ হয়েছে, এটা হচ্ছে আমাদের কি বলতো, এটাই আলটিমেটলি আমাদের কি করতে হবে, বের করতে হবে, বুঝছো। তাহলে এই সরণটা আমরা বের করার চেষ্টা করব, কি করব, এই সরণটা আলটিমেটলি আমরা কি করব, বের করার চেষ্টা করব, ঠিক আছে। আচ্ছা দেখো, এটার জন্য আলটিমেটলি আমাদের কি করা লাগবে, আমরা যদি এটাকে আরেকটু যদি সুন্দর করে আঁকার চেষ্টা করি, তাহলে যেটা দেখতে পাবো যে কোথায় আছে, দেখো আমরা দেখো বুঝার চেষ্টা করি, এই পার্টটুকু কত, এই পার্টটুকু কত বলো তো, এই পার্টটুকু এই যে এইখান থেকে এই এতটুকু কত বলো, L/2 না, L/2 না, L/2। তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই পার্টটুকুকে আমরা কি করলাম, এই জায়গায় এরকম টানলাম। এবার আমরা যেটা বের করার চেষ্টা করবো যে এই পার্টটুকু কত, দেখো বোঝার চেষ্টা করো, দেখ এই জিনিসটা একটু চলে যাচ্ছে আমরা একটু ব্যাপারটা বুঝতে পারবো। দেখো একটু আমরা ওয়েট করি, এই ব্যাপারটা চলে যাক, তারপর আমরা দেখার চেষ্টা করবো। দেখো
এই পার্টটুকু পুরাটা আমি জানি, সেটা হচ্ছে আমাদের L/2 জানি। ওকে, এবার আমাদের বের করতে হবে কতটুকু, আমাদের বের করতে হবে এই এতটুকু, এই সরণ আর এই ভারকেন্দ্রের সরণ, তাহলে এই এতটুকু লম্ব সরণটা এটা আমাদের বের করতে হবে। তাহলে এই পুরাটা জানি, এই পুরাটা থেকে এই পার্টটুকু যদি বাদ দিতে পারি, এই পার্টটুকু যদি বাদ দিতে পারি, তাহলে এই পার্টটুকু পেয়ে যাচ্ছি। বুঝছো ব্যাপারটা? তাহলে এই L/2 থেকে আমাদের বাদ দিতে হবে কতটুকু, এই এতটুকু বাদ দিতে হবে, এই এতটুকু বাদ দিতে হবে। বুঝছো ব্যাপারটা? তাহলে এই এতটুকু কীভাবে বাদ দিব দেখো তো, এই এতটুকু কীভাবে বাদ দেওয়া যায়। এই এতটুকু বাদ দেওয়ার জন্য আলটিমেটলি একটা ত্রিভুজ তৈরি করতে পারে, একটা সুন্দর একটা ত্রিভুজ তৈরি করতে পারে। এই ত্রিভুজটা আমরা দেখবো। দেখো এটা সেম, আবার একটু মুছে যাক, মুছে গেলে আলটিমেটলি আমরা কী করবো, ত্রিভুজটা দেখার চেষ্টা করবো। ত্রিভুজটা আমরা এঁকেই ফেলি আগে, তারপর আমি তোমাকে দেখাচ্ছি। ত্রিভুজটা খুব সুন্দর করে আলটিমেটলি আমরা এঁকে ফেলি, এঁকে ফেলি। এই যে একটা ত্রিভুজ, দেখো এবার দেখো ত্রিভুজ কোনটা তৈরি হচ্ছে, দেখো এই যে এই যে এই যে একটা ত্রিভুজ তৈরি হচ্ছে, এই যে এই যে এই যে এই যে একটা ত্রিভুজ তৈরি হচ্ছে, দেখছো একটা ত্রিভুজ তৈরি হয়েছে, এই ত্রিভুজটা তৈরি হয়েছে। এই ত্রিভুজটা যে তৈরি হয়েছে, দেখো এই ব্যাপারটা আমরা দেখি। এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটা কত দেখতে পাচ্ছি, 30 ডিগ্রি। এই কোণটা দেখতে পাচ্ছি কত, 30 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, আর এই লম্ব যেটা আছে এটা কত বলো তো, মানে অতিভুজ যেটা আছে, এই অতিভুজটা কত, এই অতিভুজটা দেখতে পাচ্ছি কত, এই যে ভারকেন্দ্র না এটা, তাহলে ভারকেন্দ্র হলে এটা কত হবে, L/2, আর এটা L/2, তাহলে এটা কত, এটা হবে আমাদের L/2, এটা হবে কত আমাদের L/2। আমাদের বের করতে হবে কতটুকু, এইটা, এই এক্সটা বের করতে হবে, এক্সটা বের করতে হবে। বুঝছো? তাহলে এবার দেখো আমরা cos θ যদি অ্যাপ্লাই করি, তাহলে cos θ এটা 30 ডিগ্রি না চিন্তা করে আমরা থেটা চিন্তা করি এখন আপাতত, ঠিক আছে। আমরা যেহেতু সবগুলো এলও রাখছি, তাহলে এটাকে আমরা চিন্তা করতে পারি থেটা। তাহলে আলটিমেটলি আমরা চিন্তা করতে পারি cos θ, কবরে ভূত আছে, ভূত মানে কত, কবরে ভূত আছে, ভূত মানে হচ্ছে আমাদের x, আছে মানে কত, আছে মানে হচ্ছে আমাদের L/2। তাহলে আলটিমেটলি আমাদের x = কত হবে, x = হবে আমাদের L/2 cos θ। L/2 কত, cos θ। বুঝছো ব্যাপারটা? তাহলে আমাদের সরণ যদি চিন্তা করি, এই যে এতটুকু সরণ যদি চিন্তা করি, আবার আমি একটু দেখাই, সরণ যদি চিন্তা করি, সরণ হচ্ছে আমাদের ভারকেন্দ্রের সরণ y অ্যাক্সিস বরাবর। এই সরণটা বের করার জন্য আমাদের এইটা হচ্ছে আমাদের L/2, তারপর এইটা আমরা বের করে ফেলছি, মানে এই যে এইটা বের করে ফেলছি, x এটা বের করে ফেলছি। তাহলে এই পুরাটা থেকে এটা বাদ দিব, তাহলে আমরা সরণটা পেয়ে যাব। চলো এটা আমরা দেখার চেষ্টা করি। তাহলে সরণ কতটুকু হবে, সেটা হচ্ছে আমাদের হবে, সরণটা হবে কতটুকু, সরণটা হবে আমাদের এই পুরাটা মানে হচ্ছে আমাদের L/2, এই L/2 থেকে বিয়োগ করব কত, L/2 কে আমরা নর্মালি এইভাবে লিখি, ধরো এটাকে অন্য কালার দিয়ে লিখি না, সেটা হচ্ছে আমাদের এই s = আমাদের L/2 থেকে বিয়োগ করব কতটুকু, এই এতটুকু, মানে x পরিমাণ বিয়োগ করব। এই x হচ্ছে আমাদের এইটা, x = আমরা দেখতে পাচ্ছি L/2 cos θ, ঠিক আছে। এটা আমরা সরণ পেয়ে গেছি, বুঝা গেছে। এইটা আমরা এই এতটুকু সরণ পেয়ে গেছি, এই সরণটাই আলটিমেটলি আমাদের লাগবে। তাহলে এই সরণটা আমাদের কত বসাবো, f এর মান বসালাম mg, আর s এর মান বসালাম আমরা কত, L/2 মাইনাস L/2 cos θ ইন্টু এই cos θ কোনটা, এই cos θ হচ্ছে আমাদের ফোর্স আর সরণের মধ্যবর্তী কোণ। সরণ কোনটা দেখতে পাচ্ছি বলো তো, সরণ দেখতে পাচ্ছি এই উপরের দিকে, এই উপরের দিকে না, এই উপরের দিকে, এইটা এখানে চলে গেছে। তাহলে অভিকর্ষীয় সরণ কত, মানে y অ্যাক্সিস বরাবর উপরের দিকে, আর আমি ফোর্স দিতে হবে কোনটা, অভিকর্ষের বিপরীত দিকে, উপরের দিকে। তাহলে আমাদের কি হবে, cos θ এর মান কত হবে, 1 হবে, কারণ কি এখানে cos 0 ডিগ্রি, একই দিকে যেহেতু। তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি এটা কত হবে আমাদের mg L/2 মাইনাস L/2 cos θ। তাহলে এই পার্টটুকু কত হয়ে যাবে, 1, শেষ। এবার আমরা জাস্ট একটু মানগুলো বসাই দিই, বুঝছো। দেখো এবার মানগুলো বসাই দিই। দেখো এম এর মান কত, এম এর মান বলে দেওয়া আছে 1 কেজি ভর, তাহলে এই পার্টটুকু হয়ে যাবে আমাদের 1 কেজি। তারপর জি এর মান জানি আমাদের 9.8, তারপর এল এর মান কত, এল এর মান দেওয়া আছে আমাদের 80 সেন্টিমিটার। 80 সেন্টিমিটারটাকে আমার কিসে কনভার্ট করতে হবে, 80 সেন্টিমিটারটাকে আমার মিটারে কনভার্ট করতে হবে। তাহলে মিটারে যদি কনভার্ট করি, তাহলে 80 সেন্টিমিটার ভাগ হচ্ছে আমাদের 100, তাহলে আমাদের কি মিটারে কনভার্ট হয়ে গেছে। থিটাটা কত আমাদেরকে বলে দিছিলাম, এই থিটাটা কত, 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি বসাই দিলাম। তাহলে আলটিমেটলি আমাদের আনসারটা পেয়ে যাওয়ার কথা, W = কত, বা অভিকর্ষ বলের বিপরীতে কৃত কাজটা কত। দেখো করি, চলো। এম এর মান হচ্ছে 1, জি এর মান 9.8, এরপরে এল এর মান কত, এল এর মান এটা ভাগ 80 থেকে 100 দিয়ে ভাগ দিলে 0.8 ভাগ দিয়ে হচ্ছে 2, আর উপরে দেখতে পাচ্ছি 0.8 ভাগ 2 ইন্টু cos θ। থেটার মান দেখতে পাচ্ছি কত, থেটার মান দেখতে পাচ্ছি 30। তাহলে আনসার দেখতে পাচ্ছি কত হবে, আনসার দেখতে পাচ্ছি 0.525 জুল। এটা হচ্ছে আমাদের কি বলতো, অভিকর্ষ বলের বিপরীতে কৃত কাজ। অভিকর্ষ বলের বিপরীতে কি কৃত কাজ হচ্ছে আমাদের এইটা। দেখছো কঠিন কিছু না কিন্তু, বাট একটু চিন্তা করতে হবে। প্রথমে যেহেতু করাইছি, এই জন্য আমি অনেক টাইম লাগাই করাইছি, অনেক কিছু বুঝে আস্তে আস্তে বোঝানোর ট্রাই করছি। বাট যারা যারা পারবা তারা তো পারবেই, আর যারা যারা পারবা না, এটা 2-3 বার দেখলেই বুঝে ফেলবা। ওকে, আচ্ছা, এগুলো কিন্তু আসে মাঝে মাঝে,
অ্যাডমিশনও কিন্তু মাঝে মাঝে আসে। আচ্ছা, এরপরে আমরা আরো একটা ম্যাথ দেখার চেষ্টা করব। বলে দেওয়া আছে যে আমাদের 0.2 মিটার উচ্চতা বিশিষ্ট ঘনকাকৃতির 10টি ইটকে একটির উপর একটি সাজিয়ে স্তম্ভ তৈরি করা হচ্ছে। কি করতেছি, একটা ইটের উপর আরেকটা ইট সাজাচ্ছি। তাহলে এই যে একটা সাজাচ্ছি, একটা স্তম্ভ তৈরি করতেছি, তাহলে অভিকর্ষ বলের বিরুদ্ধে, অভিকর্ষ বল তো অলওয়েজ নিচে দিয়ে কাজ করবে, তাহলে ওই অভিকর্ষ বলের বিপরীতে আসলে আমরা কতটুকু কাজ করতে হবে। তাহলে অভিকর্ষ বল ধারা যে কাজটা, ওইটাকে জাস্ট আমরা, ওটা হবে নেগেটিভ, ওটার জায়গায় জাস্ট পজিটিভ আনসার দিলেই হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো অভিকর্ষ বিরুদ্ধে কতটুকু কাজ হবে সেটা বের করতে হবে। প্রতিটা ইটের ভর দেওয়া আছে আমাদের m কেজি। আচ্ছা, এই জিনিসটাকে জাস্ট আমরা একটু থিওরি আকারে একটু বোঝার চেষ্টা করব। কি করব, একটু থিওরি আকারে করার চেষ্টা করব। সো সিম্পলি লিখে রাখো, আমাদের যে টাইটেল যেটা হবে সেটা হচ্ছে আমাদের ইটের স্তম্ভ তৈরি করা। ইটের স্তম্ভ, ইটের স্তম্ভ বানানো এমন না? হ্যাঁ, এটাই তো মনে হয়, দেখি তো, স্তম্ভ, হ্যাঁ, স্তম্ভ তৈরি করা, তৈরি করতে কৃত কাজ। ইটের স্তম্ভ তৈরি করতে আমাদের কৃত কাজটা কত সেটা আমরা এখান থেকে বের করব। সো এই লাইনটা একটু বাঁকা হয়ে গেছে, এটাকে আমরা একটু সোজা করে দেই। ঠিক আছে, এই তো, হ্যাঁ, এই তো শেষ। এবার আমরা কি করব, ইটের স্তম্ভ তৈরি করব, তাই তো। সো ইটের স্তম্ভ তৈরি করার ক্ষেত্রে আলটিমেটলি সাপোজ আমরা যদি চিন্তা করি, ইটগুলো আগে কি করব, আগে ইট, কতগুলো ইট আঁকি। সো এই একটা হচ্ছে আমাদের ইট, তারপর এই আরেকটা ইট, তারপর এই যে অনেকগুলো ইট আঁকছি। ঠিক আছে, মোটামুটি 4টা ইট আঁকছি। ঠিক আছে, আচ্ছা, এখন 4টা ইটের কথা যদি চিন্তা করি, তাহলে এটা একটা ভূমি লাগবে। সাপোজ এই হচ্ছে সে আমাদের ভূমিটা, ভূমি হচ্ছে সাপোজ এইটা, ভূমি হচ্ছে সাপোজ এইটা, ভূমি হচ্ছে কি আমাদের এইটা। সো ভূমি এঁকে ফেলছি, ইট এঁকে ফেলছি। সো এখানে আমাদের কয়টা ইট আছে, সো লিখে ফেলো যে আমরা ধরে নিব যে আমাদের ইটের সংখ্যা হচ্ছে আমাদের এনটা, ইটের সংখ্যা হচ্ছে আমাদের এন, ইটের সংখ্যা হচ্ছে আমাদের এন। তারপর প্রতিটা ইটের ভর দেওয়া আছে কত জানো, ভর দেওয়া আছে আমাদের এম। ঠিক আছে, আচ্ছা, তো প্রতিটা ইটের হাইট, ইটের তো একটা হাইট থাকবে না, এই যে উচ্চতাটা, প্রতিটা ইটের হাইট, তাহলে লিখে ফেলো যে প্রতিটা ইটের হাইট, প্রতিটা ইটের উচ্চতা দেওয়া আছে, আমাদের এইচ। ঠিক আছে, ভর দেওয়া আছে আমাদের এম, আর আমি ইট কয়টা নিব, এনটা নিব, এনটা নিয়ে একটা স্তম্ভ তৈরি করব, আর প্রতিটা ইটের উচ্চতা দেওয়া আছে আমাদের এইচ। ঠিক আছে, আচ্ছা, এখন বলো আমি যখন স্তম্ভ তৈরি করব, তাহলে আমি এই যে একটা ইট আছে এক্সিস্ট করতেছে, ওই এক্সিস্টিং ইটেরটাকে টেনে এনে ওই ইটটাকে নরমালি রাখছি, ওই ইটটাকে রেখে আরেকটা ইটকে আমি কি করছি, আমি এই জায়গায় রাখবো। ঠিক আছে, একটা ইট এক্সিস্ট করতেছে, ওই এক্সিস্ট করা ইটের উপর আলটিমেটলি আমরা কি করছি বলতো, এটাকে আমি কালার করে দিই, তাহলে এই ইটটাকে যে আমি আনছি এটা বুঝাচ্ছি আর কি। ঠিক আছে, ব্যাপারটা বুঝো, সেটা হচ্ছে কি বলো, এটাকে বললাম আমি 1 নাম্বার ইট, এটাকে আমি কি বললাম 1 নাম্বার ইট, এটাকে বললাম আমরা 2 নাম্বার ইট। ঠিক আছে, সো একটা স্তম্ভ যদি তৈরি করতে হয়, তাহলে আমার কি করতে হবে, আমার প্রথম ইট যেটা আছে ওই ইটটার উপর দ্বিতীয় ইটটাকে কি করতে হবে, বসাইতে হবে, 2 নাম্বার ইটটাকে কি করতে হবে, বসাইতে হবে। এই হচ্ছে সিম্পল কথা। এখন তুমি আমাকে বলো, 1 নাম্বার ইটটাকে কি আলটিমেটলি আমার কিছু করতে হয়েছে, 1 নাম্বার ইটটাকে কি আমার উঠাইতে হয়েছে, নামাইতে হয়েছে, কিছু করতে হয়েছে। তাহলে 1 নাম্বার ইটটাকে যদি আমার কিছু করতে নাই হয়, তাহলে আমার 1 নাম্বার ইট মানে 1 নাম্বার ইটের জন্য আমার কতটুকু কাজ করতে হবে, 0। তাহলে আমি চিন্তা করতে পারি যে ভাই 1 নাম্বার ইটের জন্য আমার কৃত কাজ হচ্ছে আমাদের 0, 1 নাম্বার ইটের জন্য আমার কৃত কাজ কত, 0। এইবার আমরা বের করবো যে আমাদের যে 2 নাম্বার ইটটাকে আমি টেনে এনে যে 1 নাম্বারটার উপরে রাখছি, তাহলে এই 1 নাম্বার উপরে উঠাইতে আলটিমেটলি আমার কাজ কতটুকু করতে হয়েছে, কিংবা বলা যায় অভিকর্ষ বলের বিরুদ্ধে কতটুকু কাজ করতে হয়েছে, এটা আমরা বের করার চেষ্টা করবো। ঠিক আছে, সো এটার জন্য আলটিমেটলি আমাদের বলতো এই পার্টটুকু আমরা একটু মুছে দিব, এবার আমরা দেখবো যে আমরা বলতো আমরা কি করব,
ভার কেন্দ্রে বা ভর কেন্দ্রের সরণ নিব, তাই না? আচ্ছা চলো, ভার কেন্দ্র বা ভর কেন্দ্রের সরণ নেওয়ার জন্য আলটিমেটলি আমাদের ওয়াই এক্সিস বরাবরই তো লাগবে, তাই তো? ওয়াই এক্সিস বরাবর সরণ লাগবে। তাহলে এবার আমরা চিন্তা করি যে আমাদের ওয়াই এক্সিস বরাবর সরণ যদি নিতে চাই, তাহলে দেখো আমাদের এটাকে চিন্তা করতে পারি যে ওয়াই এক্সিস বরাবর তাকে সরণটা বা ওয়াই এক্সিস বরাবর তার ভার কেন্দ্রটা এই জায়গায় কাজ করতেছে, কোন এক জায়গায় কাজ করতেছে, এন্ড কোন এক জায়গায় আমি জানি সেটা কোন বরাবর কাজ করতেছে, ধরো এই বরাবর কাজ করতেছে। এই যে এটা হয়ে গেছে তার কি বলতো, এটা হয়ে গেছে কি তার ভার কেন্দ্রটা, ঠিক আছে? সো এই জন্য আলটিমেটলি আমাদের আহামরি এত কিছু লাগতেছে না, আমাদের ওয়াই এক্সিস বরাবর যেহেতু লাগতেছে, তাহলে ওয়াই এক্সিস বরাবর দুইটা দাগ দিলেই হচ্ছে। দেখো আলটিমেটলি আমাদের কি লাগতেছে, আমরা এটা কিছু চিন্তা করবো না, এইটার আমরা ভার কেন্দ্র যদি চিন্তা করি, যেটাকে আমরা উপরে নিচ্ছি, ওইটার ভার কেন্দ্র চিন্তা করলে আমাদের এটা এই বরাবর আছে, ঠিক আছে? এটা এই বরাবর আছে। তাহলে এই যে ডিস্টেন্সটা আছে, এই যে ডিস্টেন্স যেটা আছে, এই যে এই ডিস্টেন্সটা আছে, হ্যাঁ এই যে এই ডিস্টেন্সটা আছে, সেটাই হচ্ছে আলটিমেটলি আমাদের কি বলতো ভার কেন্দ্রের সরণ। এই যে বস্তুকণা আছে বা এই ইটটা আছে, ইটটাকে আমরা যদি এখানে নিতে হয়, একের উপরে যদি উঠাইতে হয়, তাহলে আলটিমেটলি আমাদের এই এতটুকু লম্ব সরণ করতে হবে, এতটুকু কি করতে হবে, ভার কেন্দ্রের সরণ করতে হবে। সো এই এতটুকুটা কত বলো, এই এতটুকু কত বলো? নর্মালি চিন্তা করলে এই এতটুকু কত, এই এতটুকু, এই এতটুকু কত, এই এতটুকু আমাদের h/2, মানে h এর অর্ধেক, কারণ আমাদের জানি যে ভার কেন্দ্র কি হবে, h/2 হবে। তারপর এই এতটুকু কত, এই এতটুকু আমাদের h/2, তাহলে এটা h/2, এটা h/2, তাহলে মোট কত হবে h। তাহলে আলটিমেটলি আমরা বলতে পারি যে ভার কেন্দ্রের সরণ যেটা আছে সেটা হচ্ছে আমাদের কত হবে, ভার কেন্দ্রের সরণটা হবে আমাদের h পরিমাণ সরণ করছি। h পরিমাণ যদি সরণ করতে হয়, তাহলে আলটিমেটলি আমরা এখন তো কৃতকাজ বের করে ফেলতে পারবো। কি হয় বলতো, কৃতকাজটা তো নর্মালি আমরা বের করে ফেলতে পারবো যে আমাদের 2 নাম্বার যে ইটা আছে ওইটার দ্বারা কৃতকাজ হবে আমাদের mgh। mg হচ্ছে তার ফোর্সটা বা ওজনটা, আর h হচ্ছে তার সরণটা, ভার কেন্দ্রে কতটুকু সরণ করছি। নর্মালি আমরা বৃহস্পতি দিয়েও চিন্তা করতে পারি mgh, ঠিক আছে? ওকে, এবার আমরা কি করব, 1 নাম্বার 2 নাম্বার ইট শেষ, এবার আমরা 3 নাম্বার ইটে চলে যাব। কত নম্বরে, 3 নাম্বার ইটে চলে যাব। এটাকে এবার আমরা কি করব, 3 নাম্বার ইট ঘোষণা করলাম, ঘোষণা করে এনে এটাকে আমি কি করলাম, এই জায়গায় বসাই দিলাম, 3 নাম্বার ইটে বসাই দিলাম, বুঝছো? এবার 3 নাম্বার ইটের কথা চিন্তা করি, 3 নাম্বার ইটের কথা যদি চিন্তা করি, সেম কেস। আলটিমেটলি আমরা কি করলাম, এই যে এটাকে আমরা এই এতটুকু রাখলাম, মানে এটা মানে হচ্ছে আমাদের সেই ওয়াই এক্সিস বরাবর, এখানে আমাদের কি আছে, ভর কেন্দ্রটা আছে। তাহলে এটাকে যদি আমরা এভাবে টেনে দিই, ওই বরাবর আমাদের কি আছে, ওইটার ভার কেন্দ্রটা আমরা নিতে হবে, ঠিক না? তাহলে আলটিমেটলি আমাদের এই এতটুকু কত বলো তো, এই এতটুকু কত, এই এতটুকু, এতটুকুই তো ভার কেন্দ্রের সরণ এই 3 নাম্বারটার জন্য, এই এতটুকু। তাহলে এই এতটুকু কীভাবে বের করবো, এই এতটুকু পর্যন্ত হচ্ছে আমাদের h, এই এতটুকু কত হবে, h/2 কত হবে h, তাহলে মোট কত হবে টোয়াইস h, মোট কত হবে টোয়াইস h। চিন্তা করলে বুঝতে পারবা। তাহলে আমাদের 3 নাম্বারটার জন্য কৃত কাজ কত, 3 নাম্বারটার জন্য কৃত কাজ হবে আমাদের mgh, h এর জায়গায় কত হবে h প্লাস h, কত হবে টোয়াইস h। তাহলে এটার জন্য চিন্তা করতে পারবা, এটার জন্য হবে আমাদের w4 = হবে আমাদের mg3h। বুঝতে পারছো? আচ্ছা, তো সিম্পল কথা, আলটিমেটলি আমরা যেটা দেখতে পাচ্ছি যে আলটিমেটলি আমাদের যদি কৃত কাজগুলো বের করতে হয়, সবগুলোকে একটা স্তম্ভ তৈরি করতে কৃত কাজ বের করতে হয়, সবগুলো কি করতে হবে, যোগ করে দিতে হবে, সবগুলোকে কি করে দিতে হবে, যোগ করে দিতে হবে। তাহলে এটা আমাদের y4 চিন্তা না করে, w4 যদি আমরা না চিন্তা করি, আমরা চিন্তা করব আমাদের wn, w কি করতে হবে, n নিলাম, মানে n তম যে ইয়াটা আছে এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ইট, 2 নাম্বার ইট, 3 নাম্বার ইট। এবার ধরো n তম ইটকে উঠাইতে হবে, n তম কি করতে হবে, ইটকে উঠাইতে হবে। n তম ইটকে উঠাইতে আমাদের যে কৃত কাজ হবে সেটা হচ্ছে আমাদের mg। এটা কত হবে বলো তো, এটা কত হবে, এটা কত হবে বলো, এটা একটু চিন্তা করো। দেখো আমি যখন 1 নাম্বার নিচ্ছিলাম তখন এটা হয়ে গেছে 0 কাজ, আমি যখন 2 নাম্বার ইটটা নিচ্ছি তখন আমাদের এটা হয়ে গেছে 1h, এটাকে আমরা চিন্তা করতে পারি 1h। যখন 3 নাম্বার নিচ্ছিলাম তখন এটা গেছে 2h, বুঝছো? এটা চিন্তা করো, এটা হয়ে গেছে আমাদের, এটা হয়ে গেছে আমাদের 2 থেকে 1 হয়ে গেছে, ঠিক আছে? এটা হয়ে গেছে কত, 3 থেকে 2, 3 থেকে 2। তাহলে এটা n যদি হয় তাহলে ওটা কত হবে n-1, এটা কত হবে n-1। তাহলে এটা যদি হয় n আর এটা হবে কত n-1 ইন্টু h, বুঝছো? সো নর্মালি এমনিও বুঝতে পারি যে প্রত্যেকটা প্রথম যেটা আছে সেটার জন্য আমাদের কোনো কাজ করতে হয় না, সেকেন্ডটার জন্য আমাদের 1h কাজ করতে হয়, 1h উঠাইতে হয়, তারপর থার্ডটার জন্য আমাদের টোয়াইস h উঠতে হয়, তাহলে nটার জন্য n-1h উঠাইতে হবে, বুঝছো? তাহলে এবার মোট কাজটা আমরা কি করে দিই, মোট কাজটা আমরা কি করি, বের করে ফেলি। মোট কাজ যদি বের করতে হয় তাহলে আমাদের w কত পাচ্ছি, w পাচ্ছি আমাদের w1 প্লাস w2 প্লাস ডট 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 প্লাস wn, ঠিক আছে? এই তো, তাহলে w1 এর জন্য 0, তারপর হচ্ছে আমাদের কত হবে w2 এর জন্য কত হবে mgh, তারপর w3 এর জন্য আমাদের কত হবে mg টোয়াইস h, তারপর 3 নাম্বারটা 3 নাম্বারটা না 4 নাম্বারটার জন্য
1 2 3 4 4 নাম্বারটার জন্য কত হবে 3h প্লাস ডট ডট mg কত হবে n-1, ঠিক আছে? এই তো ঠিক আছে, এই তো। তাহলে এই পার্টটুকু যদি আলটিমেটলি আমরা বুঝে ফেলি, তাহলে আমরা যেটা করতে পারবো যে mgটা আমরা কমন নিয়ে ফেলতে পারি, বা mgh-টা আমরা কমন নিয়ে ফেলতে পারি। mgh যদি কমন নিয়ে ফেলি, তাহলে এই পার্টটুকু হয়ে যাবে আমাদের 1, এই পার্টটুকু হয়ে যাবে আমাদের 1, তাহলে এটাকে ধরো আমরা এইভাবে রাখি, এটা হয়ে গেছে আমাদের 1, তারপর এটা কত হবে mgh-টা কমন নিয়ে ফেলে 2 হয়ে যাবে, তারপর এটা হয়ে যাবে আমাদের 3 হয়ে যাবে, ডট 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 কত পর্যন্ত বলো তো n-1 পর্যন্ত, কত হবে n-1, এটা h হবে n-1 পর্যন্ত। তাহলে এবার দেখো বুঝো কি না, আশা করি বুঝার কথা, জাস্ট কমন নিয়ে ফেলছি। কি করছি mgh-টা কমন নিয়ে ফেলছি। আচ্ছা, এইবার 1 + 2 + 3 + 3 আমরা কয়টা আছে, আমরা এটা সেই ছোটবেলায় মনে দেখছিলাম যে ক্রমিক সংখ্যাগুলো যোগ করতে থাকলে, এক থেকে ক্রমিক সংখ্যা যদি যোগ করতে থাকি, n পর্যন্ত যদি যোগ করতে থাকি, তাহলে আলটিমেটলি আমাদের কি হয়, n পর্যন্ত যদি যোগ করতে থাকি, সাপোজ এখানে আছে কত 1 থেকে n পর্যন্ত আমি কি করব যোগ করব, তাহলে 1 + 2 প্লাস ডট 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 n পর্যন্ত যদি যোগ করি, তাহলে আলটিমেটলি আমাদের যোগফলটা কত হবে জানো? যোগফলটাকে আমরা বলতে পারি, ধরো কি ধারা প্রকাশ করতে পারি, যোগফলটাকে আমরা কি ধারা প্রকাশ করতে পারি, এডিশন বা এ ধারা প্রকাশ করতে পারি। এই যেগুলোটা হয় আমাদের মোট যোগফলটা হয় আমাদের, উপরে থাকে আমাদের n ইন্টু n+1 ভাগ দিতে হয় 2 ধারা, বুঝছো? 1 থেকে n পর্যন্ত যদি যোগ করি, তাহলে এখানে হবে কত n ইন্টু n+1 আর নিচে হবে 2। এখন আমাদের যেটা করতে হচ্ছে এখন n পর্যন্ত না, এটা আমাদের n-1 পর্যন্ত করতে হচ্ছে। তাহলে আমি n এর জায়গায় কি বসাই দেবো n-1, তাহলে আলটিমেটলি আমরা বসাবো আমাদের যেটা লাগবে এই যেগুলো হবে আমাদের n এর জায়গায় কি বসাবো n-1, তাহলে n-1, তারপর এখানে কত হবে n এর জায়গায় n-1, তাহলে n-1 আর এখানে একটা +1 আছে, তাহলে 1 ভাগ দিব হচ্ছে 2 ধারা। তাহলে দেখো কি হচ্ছে, দেখো তো, তাহলে যেটা হচ্ছে আমাদের a প্রাইম যেটা আছে, যেটা আমাদের লাগতেছে, নিচে আছে আমাদের 2, আর এটা কত, এটা কাটা যায়, থাকবে শুধুমাত্র n, আর এখানে হবে n-1, এই যে n-1, এই তো এটা হয়ে গেছে আমাদের কি, যেটা আমাদের লাগতেছে, যেটা আমাদের কি করতেছে লাগতেছে, এই তো। এই যে একটু রেখে দিলাম। তাহলে দেখো এই ব্যাপারটা এবার খুব সহজ হয়ে গেছে, এবারটা খুব সহজে পারবো না। এবার দেখো এবারটা আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের mgh, তাহলে 1 থেকে কত করছি n-1 পর্যন্ত, তাহলে এবার কোনটা হবে ওইটা, সেটা কত হবে আমাদের উপরে হবে n-1 ভাগ দিব হচ্ছে 2 ধারা। এটা হয়ে গেছে আমাদের কি বলতো মোট কাজ, এটা হয়ে গেছে কি বলতো আমাদের মোট কাজটা। তাইলে দেখো কোন একটা ইটকে একটার উপর একটা যদি সাজিয়ে আমরা যদি কৃতকাজ বের করতে হয়, তাহলে আমরা কৃতকাজটা কীভাবে বের করবো, আমরা এইভাবে বের করবো mgh ইন্টু n ইন্টু n-1/2, বুঝছো ব্যাপারটা? আচ্ছা, এখন এইখানে আলটিমেটলি আমরা দেখো, আমরা যখন এনটা কি আমরা যদি একটু খেয়াল করি যে আমাদের এখানে আসলে আমাদের কোনটা কি রিপ্রেজেন্ট করতেছে, তাহলে আমাদের এনটা কি, এনটা হচ্ছে আমাদের বলতো ইটের সংখ্যা, ও এটা তো লিখে রাখছি, সরি এনটা হচ্ছে আমাদের ইটের সংখ্যা। তারপর এমটা কি, এমটা হচ্ছে, এটাকে আমরা একটু অন্য কালার করে ফেলি, এগুলোকে অন্য কালার করে ফেলি, এটাকে আরেকটা বক্সও করে দিই, ঠিক আছে? এন হচ্ছে আমাদের ইটের সংখ্যা, এমটা কি প্রতিটা ইটের ভর, পুরাটার না, প্রতিটা ইটের ভর, জিটা কি 9.8, এইচটা কি প্রতিটা ইটের হাইট, বুঝছো, প্রতিটা ইটের, পুরাটা না, এই হচ্ছে কথা। তাহলে এটা যদি অ্যাপ্লাই করতে পারি, আমাদের আনসারটা খুব ইজিলি বের হয়ে যাওয়ার কথা। তুমি এভাবেও চাইলে করতে পারো, এই প্রত্যেকটা ইটের জন্য আলাদা আলাদা বের করতে পারো, আর আমার যেটা সাজেশন থাকবে সেটা হচ্ছে আমাদের এই ম্যাথ দিয়ে করে ফেলবো, ঠিক আছে? বাট যদি সৃজনশীল আসে, তাহলে আমরা চেষ্টা করবো যে এইভাবে করার। যদি তোমার সৃজনশীল না দেয় বা অ্যাডমিশনে চলে যাও, তাহলে তুমি এই সূত্র দিয়ে অ্যাপ্লাই করতে পারো। আচ্ছা চলো আমরা এই ম্যাথটা আমরা করি। সো আমাদেরকে কি দেওয়া আছে দেখি, আমাদেরকে বলে দেওয়া আছে এত মিটার উচ্চতা বিশিষ্ট, তাহলে উচ্চতা দেওয়া আছে মানে h দেওয়া আছে, সেটা হচ্ছে আমাদের 0.2 মিটার দেওয়া আছে। তারপর বলছে ঘনক আকৃতি তো বুঝো, ঘনক আকৃতি তো বোঝার কথা, আসলে এটা আসলে কি বলবো, ঘনক আকৃতি বলতে বোঝাচ্ছে এটা কাইন্ড অফ 3 ডাইমেনশনাল, ঠিক আছে? x y z মানে উচ্চতা সবই আছে আর কি, যাই হোক। সো 10টা ইটকে, তাহলে আমাদের n কত, n হচ্ছে আমাদের 10, কয়টা নিয়েছি 10টা ইটকে একটির উপর একটি সাজাবো স্তম্ভ তৈরি করতে, অভিকর্ষ বিরুদ্ধে আসলে কৃতকাজ কত, ঠিক আছে? সো প্রতিটা ইটের ভর দেওয়া আছে, আমাদের কত 2 কেজি। তাহলে এবার বলো কত ইজি বলো তো, ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি করতে হবে আমাদের mgh ইন্টু উপরে থাকবে আমাদের n-1 ভাগ হচ্ছে আমাদের 2, তাহলে m এর মান কত, m এর মান দেখতে পাচ্ছি 2 কেজি, g এর মান হচ্ছে আমাদের 9.8, আর h এর মান কত, h এর মান হচ্ছে আমাদের 0.2, আর কয়টা ইট বলছে আমাদের 10টা ইট, তাহলে 10 ইন্টু 10 - 1
ভাগ দিব হচ্ছে আমাদের কত 2, তাহলে এখান থেকে আমার আনসারটা বের হয়ে যাওয়ার কথা, ঠিক আছে। ওকে, তাহলে এম এর মান হচ্ছে আবার সেম বসায় 2, আর জি 9.8, আর হচ্ছে এইচ এর মান দেখতে পাচ্ছি 0.2, আর উপরে থাকবে আমাদের 10টা 8, তাহলে 10 ইন্টু হচ্ছে 9 ভাগ হচ্ছে আমাদের 2, তাহলে আনসার হচ্ছে আমাদের 176.4 জুল। এত পরিমাণ আমাদের কি করতে হবে, অভিকর্ষের বিরুদ্ধে কি করতে হবে, কাজ করতে হবে। তাহলে এটা আমরা এখান থেকে পেয়ে গেলাম, দেখছো। প্রথমে আমরা সবার প্রথমে থিওরি পড়বো, দেন থিওরিটা আমরা রিলেট করে আসলে আমরা কি করবো, জিনিসগুলোকে আমরা করে ফেলবো, ঠিক আছে। এই তো হ্যাঁ, এইবার এই ম্যাটটা থাকবে আমাদের SW। এটা আসলে আমরা কি করব, এটা আমরা তোমরা একটু ভিডিওটা পজ করো, পজ করে এবারটা স্ক্রিনশট নিয়ে ফেলো। স্ক্রিনশট নিয়ে এই ম্যাটটা একটু করার চেষ্টা করবা। যদি না পারো খুব একটা সমস্যা নাই, বা যদি পারো তাহলে বলা যায় তুমি একটা ভালো একটা ট্র্যাকে আসো, ঠিক আছে। তাহলে এই ম্যাটটা আমরা কি করবো, পরে যে লেকচার আছে, পরের লেকচারে প্রথমে আমরা শুরু করবো। এরপরে বলা যায় যে পরের লেকচারটা আমরা শুধুমাত্র কুয়া ম্যাথ দেখবো, কুয়া খালি করার ম্যাথ দেখবো। কুয়া খালি করার যত ধরনের ম্যাথ আছে সবগুলো আমরা দেখবো, ঠিক আছে। এই তো, সো আজকের লেকচার এতটুকুই, দেখা হবে নেক্সট লেকচারে। আসসালামু আলাইকুম সবাইকে।